এসএসসি ২৭ সামনে প্রি-টেস্ট পরীক্ষা। কি খুব ভয় হচ্ছে? ভয়ের কিছু নাই। সো আজকে তোমাদেরকে আমি দেখায় দিব প্রি-টেস্টে তোমার ফিজিক্স এই সাবজেক্টটাতে তোমার সিকিউ কোন টপিক থেকে আসবে যাতে তুমি মোটামুটি তোমার সিকিউ যে পার্টটা ৪০ মার্ক যেটা আসবে সিকিউ পার্ট থেকে আর তো বাকিটা তো শর্ট কোয়েশ্চেন, তাই না? সিকিউ বা আমাদের রিটেন যে পার্টটা সেটা টোটাল ৫০ মার্কের মধ্যে ৪০ হচ্ছে সিকিউ, বাকি ১০ শর্ট কোয়েশ্চেন আর বাকি ২৫ টা এমসিকিউ। এই যে সিকিউ পার্টে তুমি ৪০ এর মধ্যে ভালো একটা মার্ক এনশিওর করতে পারবা। কেমনে কি? কোন টপিক তোমাকে একটু ভালোমতো দেখে যেতে হবে। যেহেতু পরীক্ষার খুব একটা দেরি নাই, তাই না? জাস্ট এই ২-৩ দিন পরেই মনে করো তোমার পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। আর মেক্সিমাম তো কিছু স্কুল অলরেডি শুরু হয়ে গেছে। কিছু স্কুল দেখলাম জুনের ২৫, ২৬, ২৭ তারিখ বা ২৮ তারিখ থেকে শুরু হবে। সো যাদেরই যখন ফিজিক্স পরীক্ষা তুমি লাস্টে যদি এই টপিকগুলো রিভাইজ করে যাও, সিকিউতে কিন্তু তুমি মোটামুটি ৪০ এর মধ্যে ধরে নাও ৩৫ প্লাস মার্কস তুমি ইজিলি পাইতে পারবা। সো দ্যাটস ওয়াই আমরা আজকের এই ভিডিওটা করতেছি। তো তোমার ১ম এই যেটা জানতে হবে সেটা হচ্ছে মানবন্টন। মানবন্টনটা কি জিনিস? তোমার এক্সামের মানব বন্টনটা কি হবে? তোমার এই প্রি-টেস্ট বলো, টেস্ট বলো, যেই পরীক্ষার কথাই আমরা বলি না কেন, এগুলাতে হচ্ছে বোর্ডের যে মানবন্টন ওইটাই ফলো করা হবে। ঠিক আছে? সো বোর্ডে যেটা হচ্ছে আমরা যদি এটা মনে করো ২৬ এর একটা কোয়েশ্চেন। এটা হচ্ছে কবের কোয়েশ্চেন? ২০২৬ সালের কোয়েশ্চেন। এটা হচ্ছে কবের কোয়েশ্চেন? ২০২৬ সালের কোয়েশ্চেন। সো ২০২৬ সালের কোয়েশ্চেন এটা হচ্ছে রাজশাহী বোর্ডের একটা কোয়েশ্চেন। সো এটাকে আমি একটা স্যাম্পল হিসেবে দিলাম। ঠিক আছে? রাজশাহী বোর্ডের একটা কোয়েশ্চেন। এটাকে আমি কি দিলাম? স্যাম্পল হিসেবে। দেখো রাজশাহী বোর্ডের এটা হলো সিকিউ কোয়েশ্চেন। এটা হচ্ছে কি কোয়েশ্চেন? এটা হলো তোমার কি কোয়েশ্চেন বলো? এটা হলো সিকিউ কোয়েশ্চেন। এটা হলো সিকিউ কোয়েশ্চেন। তাহলে এই সিকিউ কোয়েশ্চেনের মধ্যে দেখো কোয়েশ্চেন আসছে কয়টা? সিকিউ পার্ট। এই পার্টটা থেকে সিকিউ। এখান থেকে কি শুরু হলো? এখান থেকে শুরু হলো আমাদের সিকিউ। তো সৃজনশীল আসছে কয়টা? দেখো। সৃজনশীল আসতেছে তোমার ১ কারণ ১ নাম্বারের মধ্যে এটা কিন্তু শর্ট কোয়েশ্চেন, তাই না? ১ নাম্বারে যেটা দেওয়া ওটা হলো শর্ট কোয়েশ্চেন। তাহলে ২ নাম্বার থেকে তোমার সৃজনশীল শুরু। কয় নাম্বার থেকে শুরু? ২ নাম্বার থেকে তোমার সৃজনশীল শুরু। তাহলে ২ তারপর ৩, ৪, ৫, ৬, ৭, ৮ তার মানে তোমার টোটাল সৃজনশীল আসবে কয়টা? তোমার টোটাল সৃজনশীল আসবে কয়টা বলো? ৭ টা সৃজনশীল আসবে। কয়টা সৃজনশীল আসবে? ৭ টা সৃজনশীল। ঠিক আছে? তোমার সৃজনশীল আসবে কয়টা? ৭ টা সৃজনশীল। তাহলে ৭ টা সৃজনশীল থেকে তোমাকে কয়টা সৃজনশীল অ্যান্সার করতে হবে বলো? ৭ টা থেকে তোমাকে অ্যান্সার করতে হবে কয়টা? অ্যান্সার করতে হবে কিন্তু কয়টা? ৪ টা। ৭ টা থেকে অ্যান্সার করতে হবে ৪ টা। তাহলে ৪ ১০ কে ৪০ মার্ক। এখানে তুমি পাইলা কয় মার্ক বলো? এখানে তুমি পাইলা কয় মার্ক বলো? এখানে তুমি পাইলা ৪০ মার্কস। এখানে তুমি পাইলা কিসের হিসাব পাইলা? ৪০ মার্কসের হিসাব পাইলা। এখন বলো যে বাকি ১০ মার্ক কই? বাকি ১০ মার্ক হচ্ছে আমার কোথায়? এই যে শর্ট কোয়েশ্চেনের মধ্যে। বাকি ১০ মার্ক হচ্ছে কোথায়? বাকি ১০ মার্ক কিন্তু শর্ট কোয়েশ্চেনের মধ্যে। এই যে শর্ট কোয়েশ্চেন এই পার্টের মধ্যে। সো শর্ট কোয়েশ্চেন তোমার আবার কয়টা আসবে? দেখো শর্ট কোয়েশ্চেন তোমার আসবে ৭ টা থেকে ৫ টা। শর্ট কোয়েশ্চেন আসবে কয়টা? ৭ টা থেকে ৭ টা থেকে তোমাকে কয়টা অ্যান্সার করতে হবে? ৫ টা। তাহলে ৭ টা থেকে ৫ টা শর্ট কোয়েশ্চেন। তাহলে শর্ট কোয়েশ্চেনেও তুমি একটু মোটামুটি কনসেপ্ট গুলো যদি একটু ভালো মতো বুঝো এগুলো কিন্তু কনসেপচুয়াল আসবে। ঠিক আছে? কনসেপচুয়ালও আসবে আবার ২ একটা একটু ম্যাথমেটিক্যাল আসবে। সো তোমার শর্ট কোয়েশ্চেন যেটা সেটার মধ্যে কিছু আসবে কনসেপচুয়াল, কিছু আসবে কি? কনসেপচুয়াল আর কিছু আসবে কি? ম্যাথস টাইপের কোয়েশ্চেন। কিছু আসবে কি? ম্যাথস টাইপের কোয়েশ্চেন। তো যেটাই আসুক না কেন তোমার যদি মোটামুটি ভালোভাবে পড়া থাকে, তোমার যদি জিনিসপত্রগুলো বুঝো তাহলে শর্ট কোয়েশ্চেন নিয়ে আসলে প্যারা খাওয়ার কিছু নাই। এরপর আমরা আসি আমাদের সৃজনশীল যে পার্টটা যেখানে ৭ টা সৃজনশীল তোমার থাকবে, তোমার অ্যান্সার করতে হবে কয়টা? অ্যান্সার করতে হবে জাস্ট ৪ টা। এর জন্য তুমি আসলে কোন চ্যাপ্টারে গুরুত্ব দিবা, কোন চ্যাপ্টারের কোন টপিকে গুরুত্ব দিবা সেটাই আমরা দেখব। আর তবে একটু এমসিকিউ নিয়ে একটু টুকটাক কথা বলি। যদিও আজকে মেইন ক্লাসটা হচ্ছে আসলে সিকিউ এর সাজেশন নিয়ে। বাট এমসিকিউ নিয়ে যদি বলি, এমসিকিউ তে কিন্তু তোমার ওই মানে এমন না যে ৩০ টা থেকে ২৫ টা অ্যান্সার করতে হবে। এমসিকিউ তে কিন্তু তোমার ২৫ টা কোয়েশ্চেনের ২৫ টাই অ্যান্সার করতে হবে। তাহলে মার্কসের হিসাবটা একটু বুঝাই। ৪০ মার্কস হইলো গিয়া তোমার কি? সৃজনশীল। ১০ মার্ক হলো কি? শর্ট কোয়েশ্চেন। ১০ মার্ক হলো কি? মানে ৫ টা কোয়েশ্চেন যে অ্যান্সার করবা, ৭ টা থেকে কয়টা? ৫ টা যে অ্যান্সার করবা। তার মধ্যে প্রত্যেকটায় কত মার্কস করে? ২ মার্ক করে। প্রত্যেকটায় কত মার্ক করে? ২ মার্ক করে। তাহলে ৫ দুগুণে ১০। তাহলে ৪০, ১০, ৫০ মার্ক পাইলা। আর বাকি যে ২৫, বাকি ২৫ মার্কস তুমি কোথায় পাবা? বাকি ২৫ মার্কস পাবা তুমি কিসের মধ্যে? এমসিকিউ এর মধ্যে। এমসিকিউ পার্ট এখানে এসে তুমি পাবা বাকি ২৫ মার্ক। তাহলে তোমার মার্কস হলো কত? ৪০ যোগ ১০ যোগ হচ্ছে ২৫। তাহলে পাইলা ৭৫ মার্কের হিসাব মিলছে? তাহলে এইটা হচ্ছে তোমার মানবন্টন। অনেকে কিন্তু তোমার প্রি-টেস্ট সামনে। প্রি-টেস্ট হলে চোখের পলকে টেস্ট শুরু হয়ে যাবে। টেস্টের শেষে আর ২-১ মাসের মধ্যে তোমার শুরু হয়ে যাবে মেইন এসএসসি এক্সাম। অনেকে কিন্তু এখন পর্যন্ত এরাই জানো না যে কি আসবে কি না আসবে। ঠিক আছে? সো তোমাকে পুরোপুরি মাথার মধ্যে ঢুকায় নাও। তোমার ৭ টা থেকে ৪ টা সিকিউ অ্যান্সার করতে হবে। তোমার
শর্ট কোয়েশ্চেনের মার্ক থাকবে 10 মার্কস, তার মানে 7টা থেকে 5টা শর্ট কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে, প্রতিটার মার্কস 2, তাহলে 2 মার্ক অনুযায়ী লিখতে হবে, তাই না? আর এমন মনে করো এই শর্ট কোয়েশ্চেনের মধ্যে এমন লেখা লিখলা, এই যে মনে করো এই কোনো একটা কোয়েশ্চেনে মনে করো 5 পৃষ্ঠা লিখলা, লাভ নাই তো, মার্কস তো হলো গিয়া 2, 5 পৃষ্ঠা লিখলেও পাবা 2 যদি ঠিক লেখো আরকি। আর যদি তুমি ঠিকভাবে 4-5 লাইনের মধ্যে শেষ করে ফেলো, যা দরকার টু দ্য পয়েন্টে লেখো তাইলেও পাবা 2। সো এই জায়গায় টাইমেরও একটা ব্যাপার আছে। সো তোমরা যদি চাও পরে কোনো একটা ভিডিওতে তোমাদের টাইম ম্যানেজমেন্ট কিভাবে কি করবা সেটাও তোমাদের, প্লাস হচ্ছে এক্সামের স্ট্র্যাটেজি তোমাদের কি হওয়া উচিত এটা তোমাদের দরকার হলে আমি আলাদা একটা ভিডিওতে করে দিব, ঠিক আছে? যে কিভাবে টাইম ম্যানেজ করবা, কিভাবে তুমি এক্সামের স্ট্র্যাটেজিটা ফিক্স করবা সেটা আলাদা একটা ভিডিওতে আমরা করব। আজকে জাস্ট আমরা সিকিউ এর জন্য, স্পেশালি আমাদের সিকিউ এর জন্য এই যে সিকিউ যে কোয়েশ্চেন গুলা, এই যে যেহেতু এখানেই মার্কসের গ্র্যাভিটি সবচেয়ে বেশি কোথায় বলো? মার্কসের গ্র্যাভিটি সবচেয়ে বেশি কোথায়? আমার মার্কসের গ্র্যাভিটি সবচেয়ে বেশি কোথায়? সিকিউতে। তো 40টা মার্ক হচ্ছে সিকিউতে। তাহলে সিকিউ এর কোন, কোন টপিক দেখতে হবে সেটাই আমরা আজকে আলোচনা করব। তাহলে তোমাদের মাথায় রেখো, মানবন্টন নিয়ে তো কথা হইলো, মানবন্টন নিয়ে কথা হইলো। এরপর আসি তোমাদের সিলেবাস। তোমাদের কি নিয়ে কথা বলবো? তোমাদের সিলেবাস নিয়ে কথা বলবো। এখন তোমাদের এটা মাথায় রাখা লাগবে যে তোমাদের সিলেবাস কিন্তু কি ফুল। তোমাদের সিলেবাস কিন্তু কি ফুল, নট শর্ট। ঠিক আছে? 26 এর সিলেবাস ছিল শর্ট। আর তোমাদের সিলেবাস কিন্তু কি ফুল। এই যে তোমাদের ফুল সিলেবাস, সেই ফুল সিলেবাসের জন্য তোমরা কোন কোন টপিক পড়বা, তাই না? কোন কোন চ্যাপ্টারে একটু গুরুত্ব বেশি দিবা। চ্যাপ্টার টোটাল কয়টা? 13টা। বাট সৃজনশীল আসবে তো 7টা। 7টা থেকে অ্যান্সার করতে হবে 4টা। তাহলে তুমি যদি 4টা কনফার্ম অ্যান্সার করতে চাও তাহলে কোন কোন চ্যাপ্টারে একটু গুরুত্ব দিতে হবে সেটা আমরা মানে বলে দিচ্ছি। ঠিক আছে? জাস্ট এই অনুযায়ী তুমি যদি একটু রিভিশন করো তাইলে সিকিউ নিয়ে নো টেনশন। সিকিউ নিয়ে কি কোনো টেনশন হবে না। তাহলে আমাদের আমাদের ১ম যে চ্যাপ্টার ভৌত রাশি ও পরিমাপ, এটা কি সিকিউর জন্য অনেক ইম্পোর্টেন্ট? না। এটা মানে আমি বলব না যে এটা অনেক ইম্পোর্টেন্ট। ফুল সিলেবাসের জন্য এটা সিকিউর জন্য অনেক বেশি ইম্পোর্টেন্ট না। বাট সিকিউতে যেহেতু কোয়েশ্চেন ৭টা আসবে, সেই ৭টা কোন, কোন চ্যাপ্টার দিয়ে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সেটা আমি বলে দিচ্ছি। এখন বলতে পারো গতি চ্যাপ্টারটা কেমন ইম্পোর্টেন্ট? গতি চ্যাপ্টারটা অনেক ইম্পোর্টেন্ট। ঠিক আছে? গতি চ্যাপ্টারটা অনেক ইম্পোর্টেন্ট। তাহলে এইটা দিয়ে আমাদের সিকিউ আসবে। আবার গতি আর বল এই ২ চ্যাপ্টারের মধ্যে এত দহরম-মহরম সম্পর্ক যে এদের ২ টা মিলায়াও কিন্তু অনেক সময় কি আসে? এই ২ চ্যাপ্টার কি মিলায়াও কি আসে? মেক্সিমাম টাইমে দেখা যায় কি এই ২ চ্যাপ্টার তোমার মিলায়াও কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। ঠিক আছে? এই ২ চ্যাপ্টার মিলায়াও কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। তো আমি কি করতে পারি? এদেরকে একটা বক্সে আমি ঢুকায় দিতে পারি। ঠিক আছে? এদেরকে আমি কি করতে পারি? একটা বক্সে ঢুকায় দিতে পারি। তাহলে গতি আর বল ইন্ডিভিজুয়াল কোয়েশ্চেনও আসতে পারে, আবার গতি বল মিলায়াও কিন্তু তুমি কি পাইতে পারো? একটা সিকিউ পাইতে পারো। এরপর আমরা যদি বলি কাজ ক্ষমতার শক্তি চ্যাপ্টার খুবই ইম্পোর্টেন্ট। এখন চ্যাপ্টারের মধ্যে কোন, কোন টপিক তুমি দেখবা সেটা আমি পরে বলতেছি। আপাতত আমি দেখাচ্ছি যে কোন, কোন চ্যাপ্টার তোমার বেশি ইম্পোর্টেন্ট। ঠিক আছে? কোন, কোন চ্যাপ্টার তোমার বেশি ইম্পোর্টেন্ট যাতে তুমি সিকিউতে সলিড ৭ টা প্রশ্নের মধ্যে মনে করো এটলিস্ট ৫-৬ টাই তোমার দেখে মনে হবে যে ওকে এগুলো তো পড়ে আসছি। ঠিক আছে? বা ৭ টাই তুমি পায়ে যাবে এই চ্যাপ্টার গুলোর মধ্যে থেকে। তারপর তোমার অ্যান্সার যেহেতু ৪ টা করতে হবে তো তোমার হাতে তো সুযোগ আছে। তুমি ৩ টা যেগুলো কঠিন মনে হবে সেগুলো অ্যান্সার করলা না। তোমার তো ৭ টাই অ্যান্সার করতে হবে না। তোমার তো অ্যান্সার জাস্ট ৪ টা করতে হবে। সো টেনশনের কিছু নাই। এখন, এখন আমরা যদি দেখি পরের যে চ্যাপ্টারটা কাজ ক্ষমতা শক্তি, এটা কি ইম্পোর্টেন্ট? হ্যাঁ, এটা অনেক ইম্পোর্টেন্ট। কাজ ক্ষমতা শক্তি এটা কিন্তু আমাদেরকে গুরুত্ব দিয়ে পড়তে হবে। কোন, কোন টপিক একটু পরেই বলতেছি। এরপর যদি বলি পদার্থের অবস্থা ও চাপ, বস্তুর উপর তাপের প্রভাব। বস্তুর উপর তাপের প্রভাব। যদি ২ টা চ্যাপ্টারই তোমার পড়া থাকে খুবই ভালো। বাট আমি যেটা বলব যে তোমাদের কোয়েশ্চেনের কথা যদি আমি চিন্তা করি মোস্ট লাইকলি তুমি এই ২ চ্যাপ্টারের একটা দিয়ে কোয়েশ্চেন কিন্তু একটা পাবাই। একটা কোয়েশ্চেন পাবাই এট লিস্ট। একটা কোয়েশ্চেন কিন্তু তুমি এট লিস্ট পাবাই। আমি এভাবে একটু বক্স করে, করে বুঝাই যাতে তুমি জিনিসটা বুঝতে পারো। যেমন কিছু, কিছু চ্যাপ্টার এটা শুধুমাত্র যে এই ক্ষেত্রেই প্রযোজ্য তা না। যেমন আমি বলতে পারি যে আলোর প্রতিফলন প্রতিসরণ, ঠিক আছে? আমি যদি বলি আলোর প্রতিফলন প্রতিসরণ, তাই না? আমি কালারটা একটু চেঞ্জ করি। আলোর প্রতিফলন প্রতিসরণ এই ২ চ্যাপ্টার মিলায় তুমি কিন্তু একটা কোয়েশ্চেন পাবাই। আবার যদি বলি স্থির বিদ্যুৎ, জলবিদ্যুৎ এই ২ চ্যাপ্টার মিলায় কিন্তু তুমি একটা কোয়েশ্চেন পাবাই। বুঝতে পারছো কিনা? এখন তুমি যদি চাও যে ওকে আমি জাস্ট ৪ টা কমন পড়লেই হয়। তাইলে তোমার কিন্তু দেখো খুব বেশি চ্যাপ্টার কিন্তু পড়া লাগবে না। তুমি যদি চাও যে ৪ টা অ্যান্সার করার মতো তুমি কমন পাইলেই হয়। তাহলে কিন্তু তোমার মোটামুটি এই যে ৪ টা চ্যাপ্টার কারণ এই ৪ টা চ্যাপ্টার থেকে তো ২ টা তুমি পাবাই। ২ টা তুমি একদম 100% গ্যারান্টি তুমি পাবাই। যারা জাস্ট সিম্পলি চাচ্ছ যে কোনমতে ৪ টা কমন পড়লেই হইছে। আর এইখানে এই ২ টার থেকে একটা তো পাবাই। ঠিক আছে? তাইলে এইখানে একটা, এখানে একটা, এখানে একটা। ৩ টা অলরেডি পেয়ে গেলা। আরেকটা দরকার? জাস্ট কাজ ক্ষমতার শক্তিটা পড়ে যাও। বুঝতে পারছি কিনা? যার জাস্ট শুধুমাত্র ৪ টা সিকিউ কমন পড়লেই হচ্ছে। প্রি টেস্ট এর জন্য। যাদের অবস্থা খারাপ যে ভাই বাঁচান, যেকোনো মোমেন্টে ফেল করে বসতে পারি।
তারপর প্রি টেস্টে ফেল করলে আবার টিচাররা গ্যাঞ্জাম করবে, বলবে যে টেস্টে তোমাকে বসতে দিব না। আবার টেস্টে ফেল করলে এসএসসিতে বলবে যে পরীক্ষা দিতে দিব না। বুঝতে পারছি কিনা? সো যাদের অবস্থা, যাদের আইসিইউতে আছো, তোমাদেরকে আইসিইউতে যদি উঠতে চাও, আইসিইউ থেকে বের হতে চাও, আইসিইউ থেকে বের হতে চাইলে তোমরা জাস্ট সিম্পলি কি পড়তে পারো? এই ৪ টা চ্যাপ্টার আর এখানের এই ৩ টা চ্যাপ্টার। ঠিক আছে? এখানের এই ৩ টা চ্যাপ্টার। এই ৩ টা চ্যাপ্টার পড়লে এখান থেকে তো একটা তুমি কনফার্ম পাবাই। এখান থেকে তুমি কি পাবা বলো? এখান থেকে তুমি কিন্তু একটা কনফার্ম পাবাই। ঠিক আছে? এখান থেকে তুমি একটা সিকিউ কনফার্ম পাবা। একটা সিকিউ কনফার্ম। মানে বেশিও পাইতে পারো, বাট একটা সিকিউ কনফার্ম পাবা। সেইম ওয়েতে এখান থেকেও তুমি একটা সিকিউ পাবা, এখান থেকেও তুমি একটা সিকিউ পাবা। তাহলে টোটাল ৩ টা তুমি পেয়েই গেলা। আর একটা কাজ ক্ষমতার শক্তি এখান থেকেও তুমি মোস্ট লাইকলি একটা পেয়েই যাবা। ঠিক আছে? কাজ ক্ষমতার শক্তি থেকে। তাহলে কিন্তু তোমার মোটামুটি ৪ টা সিকিউ যে অ্যান্সার করার ব্যাপারটা সেটা তুমি পেয়ে যাচ্ছ। এরপর আসি, যে চাচ্ছ যে ওকে আমি ৭ টার ৭ টাই কমন চাই। ৭ টার ৭ টাই কমন চাই। সেক্ষেত্রে আমি বলব পদার্থের অবস্থা ও চাপ ও বস্তুর উপর তাপের প্রভাব। এই ২ টার একটা চ্যাপ্টার তুমি এট লিস্ট যদি ২ টাই দেখে যাও খুবই ভালো। বাট এই ২ টার একটা চ্যাপ্টার তুমি অবশ্যই দেখে যাবা। বাট আমি এই ২ টা চ্যাপ্টারের মধ্যে যদি বলি কোনটা বেশি গুরুত্বপূর্ণ, আমি যদি বলি কোনটা বেশি গুরুত্বপূর্ণ, তাহলে আমি বলব এই ২ টার মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ বলো? এই ২ টার মধ্যে গুরুত্বপূর্ণ বেশি কিন্তু পদার্থের অবস্থা ও চাপ। আর বস্তুর উপর তাপের প্রভাব এটাকে আমি একটু কম স্টার দিব। ঠিক আছে? এটাকে একটু কম স্টার দিব। তরঙ্গ শব্দ, হ্যাঁ, এটাও বেশি ইম্পোর্টেন্ট। যারা চাচ্ছ ৭ টা সিকিউই কমন পড়ুক, এটা ইম্পোর্টেন্ট। আলোর প্রতিফলন প্রতিসরণের মধ্যে আমি বলব যে এবার যেহেতু ফুল সিলেবাস, আলোর প্রতিসরণটা বেশি ইম্পোর্টেন্ট। ঠিক আছে? স্থির বিদ্যুৎ, জলবিদ্যুতের মধ্যে তুমি যদি চিন্তা করো যে না আমি ২ টা পড়ব না, একটা মানে ২ টাই পড়া আছে, লাস্টে রিভাইজ করব, কোনটা একটু বেশি গুরুত্ব দিব, জলবিদ্যুৎটা বেশি গুরুত্ব দিবা। ঠিক আছে? আর লাস্টের যে ২ টা চ্যাপ্টার, এই ২ টা চ্যাপ্টার আমি বলব সিকিউর জন্য খুব বেশি ইম্পোর্টেন্ট না। সিকিউর জন্য খুব বেশি ইম্পোর্টেন্ট না। তো তুমি যদি ৭ টা সিকিউ কথা চিন্তা করো যে ৭ টা সিকিউ তাইলে কোথা থেকে আসবে? ৭ টা সিকিউর তুমি এখানে একটা পেয়ে যাবা। এখানের এই ৩ চ্যাপ্টার থেকে, এখানে আমি একটু হিসাবটা মিলায়ে দেই। ঠিক আছে? হিসাবটা তোমাদেরকে মিলায়ে দিচ্ছি। যাতে তোমরা হিসাবটা মিলায়ে ফেলতে পারো। তাইলে তুমি এখানে একটা পাবা, এখানে এই ৩ চ্যাপ্টার থেকেও কিন্তু তুমি কি পেয়ে যাবা? ৩ চ্যাপ্টার থেকে তুমি ২ টা কোয়েশ্চেন পাবা। তার মানে ১, ২ টোটাল ৩ টা পাইলা এখান থেকে। এই সাইড থেকে তুমি কি পাইলা? ৩ টা পাইলা। এখান থেকে তুমি কয়টা পাইলা? ৩ টা পাইলা। ৩ টা প্লাস ৩ টা থেকে ৪ টাও পাইতে পারো। তুমি কয়টা পাইতে পারো? ৪ টাও পাইতে পারো। ৪ টা যদি পাও তার মানে এখান থেকে একটা, এগুলার প্রত্যেকটা থেকেই কিন্তু তাইলে একটা, একটা পেয়ে যাবা। তাহলে ৪ টা তুমি পাইতে পারো। আর এখানে তরঙ্গ শব্দ থেকে একটা সিকিউ মাস্ট পাবা। তরঙ্গ শব্দ থেকে একটা সিকিউ পাবা। তারপর তোমার আলোর প্রতিফলন প্রতিসরণ মিলায়া তুমি কিন্তু একটা পাবাই। আবার এই ২ চ্যাপ্টারের মধ্যেও একটা পাবাই। তাহলে এখান থেকে পাইলা কয়টা? এখান থেকে পাইলা ৩ টা, এখান থেকে পাইলা ৩ টা। তো তুমি যদি স্ট্র্যাটেজিক ওয়েতে আগাতে চাও সিকিউর জন্য তুমি সবচেয়ে কম ইম্পোর্টেন্ট চ্যাপ্টার যদি বলি অধ্যায় ১, ১২, ১৩ এই কয়টা একটু কম ইম্পোর্টেন্ট। আর বাকি যে চ্যাপ্টার গুলো আছে তার মধ্যে এখানে অধ্যায় ২ থেকে ৬, অধ্যায় ২ থেকে ৬ এর মধ্যেও যদি তুমি চিন্তা করো, এখানেও কিন্তু 90% চান্স এখান থেকে তোমার কয়টা চলে আসবে বলো? অধ্যায় ২ থেকে ৬ এখান থেকে তোমার কিন্তু ৪ টা চলে আসবে। 90% চান্স। এখান থেকে কয়টা চলে আসবে? ৪ টা চলে আসবে। সো কেউ যদি বলো যে ওকে ভাই আপনি আগে যে প্ল্যানটা দেখাইছেন, আমি তো এখন পর্যন্ত এই ৪ টা চ্যাপ্টার একটাও ধরি নাই। তাই না? আমার জাস্ট শুরুর দিকের মনে করো ওই যে ৬-৭ টা চ্যাপ্টার পড়া আছে। তো তুমি যদি শুরুর দিকের ৭ টা চ্যাপ্টারও পড়া থাকে তাহলেও কিন্তু তুমি ৪ টা সিকিউ পাচ্ছ। ঠিক আছে? শুরুর দিকের যদি ৭ টা চ্যাপ্টার পড়া থাকে, মনে করো অধ্যায় ২, ৩, ৪, ৫, ৬, ৭ এ থেকেও কিন্তু তুমি মোটামুটি ৪ টা সিকিউর মতো পেয়ে যাবা। সো যাদের এগুলো একদমই পড়া হয় নাই, তারা তাইলে প্রি-টেস্টে যেহেতু এখন সময় নাই, একদম নতুন চ্যাপ্টার হলে তুমি চাইলে এই কয়টা স্কিপও করতে পারো। প্রি-টেস্টের পর অবশ্যই পড়বা, হ্যাঁ? আমি বলব না যে একদম না পইড়া এসএসসি পরীক্ষা পর্যন্ত এই হয়ে গেছে। এই কয় চ্যাপ্টার পড়বে। তোমার তো এমসিকিউ তে তো লাগবে, তাই না? তোমার এমসিকিউ তে তো সব চ্যাপ্টারই লাগবে। বাট সিকিউর জন্য যাদের অবস্থা খুবই খারাপ, যাদের অবস্থা আইসিইউ তে আছো, তোমাদের যদি এই ৭ টা চ্যাপ্টার পড়া থাকে, ২ থেকে ৭ এই এট লিস্ট এই ৬ টা চ্যাপ্টার যদি ভালোমতো পড়া থাকে তুমি এখান থেকেও কিন্তু ৪ টা সিকিউ পেয়ে যাবা। তুমি এখান থেকেও ৪ টা সিকিউ পেয়ে যাবা। পরেরগুলা যদি মনে হয় তোমার টাইম ম্যানেজ করতে পারবা না, কারণ সাবজেক্ট তো একটা না, সাবজেক্ট তো সবগুলা। তাহলে তুমি এগুলা প্রি টেস্টের পর রেখে দিতে পারো যে প্রি টেস্টের পর টেস্টের আগে এই মাঝখানের সময়টায় এগুলো একদম সলিড ভাবে এই যে বাকি যে চ্যাপ্টার গুলা সেগুলো পড়বা। ঠিক আছে? তাহলে আমরা ইম্পোর্টেন্ট যে চ্যাপ্টার গুলো সেগুলো কিন্তু তোমাদের মার্ক করে দিচ্ছি। তাহলে এখানে তুমি এই সাইড থেকে পাবা ৪ টা সিকিউ আর এখান থেকেও তুমি ৩ টা পাবা। ঠিক আছে? ৩ টা পাবা। সো যদি তোমাকে আমি একদম 100% কনফার্ম করতে চাই তাহলে এই সাইড থেকেও মানে এটা একটা সুন্দর সিমেট্রিক। এই পাশের ৬ টা চ্যাপ্টার থেকে তুমি ৩ টা থেকে ৪ টা পাবা। আর এ পাশের যে এপাশে কয়টা চ্যাপ্টার বলো? এপাশে কয়টা চ্যাপ্টার? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ টা। এখানে ৭ টা থেকেও তুমি কি ৩ টা থেকে ৪ টা পাবা। ঠিক আছে? ৩ টা থেকে ৪ টা পাবা। যদি আমি একদম 100% কনফার্মেশন এ বলতে চাই। তাই না? কারণ এটা যে কেউই বলতে পারবে অবশ্য যে এইভাবেই ভাগাভাগিটা হবে।
বাট যদি আমি বলি মোস্ট লাইকলি কি তুমি এখান থেকে এই সাইড থেকেই 4টা পাবা। এই সাইডে কম চ্যাপ্টার হলো, চ্যাপ্টারগুলো বেশি ইম্পোর্টেন্ট। আর এখান থেকে তুমি কয়টা পাবা? 3টা। তাহলে 4 3 7টা হয়ে গেল। বুঝছি? সো তুমি প্রি টেস্টে তোমার কোয়েশ্চেনের সাথে মিলায় দেখো, যেভাবে বলছি ওইভাবেই তোমার কিন্তু কোয়েশ্চেনে থাকবে। সো তুমি তোমার যে স্টুডেন্টটা ভালো স্টুডেন্ট, যে এখানে 13টা চ্যাপ্টার পড়তেছে, খুবই ভালো। তোমার কাছে তো ওই প্রি টেস্ট বলো, টেস্ট বলো, তারপর যে সামনের যে এসএসসি এক্সাম কোনো কিছু কোনো ব্যাপারই না। তোমার যদি সব পড়া থাকে খুবই ভালো। সবারই এটাই করা উচিত। বাট তোমাদের মধ্যে তো একটা বিশাল সংখ্যক স্টুডেন্টই ফাঁকিবাজ, যারা হচ্ছে কিনা পড়াশোনা কম করো, হ্যাঁ? তো তাদের জন্য আমি বলব যে হয় তুমি ২ থেকে ৭ ভালোমতো সলিড ভাবে পড়ো, যাতে সিকিউ গুলো অ্যান্সার করতে পারো। অথবা আমি যেভাবে বলছি ২, ৩, ৪, ২, ৩, ৪ আর ৮, ৯, ১০, ১১। ঠিক আছে? এখন যার যেভাবে এতদিন পড়া আছে, এখন তো তুমি নতুন করে যে একটা চ্যাপ্টার শুরু করবা, এটা তো সময় একটু স্বল্পতা আছে। তাহলে যাদের রিভাইজ করার মতো অবস্থা, যে ওকে মোটামুটি পড়ছো, রিভাইজ করবা, তারা চাইলে এইভাবে রিভাইজ করতে পারো যে এই চ্যাপ্টারে গুরুত্ব দিছি। বাট যাদের একদমই পড়া হয় নাই, যাদের জাস্ট এই সাইডের একটা চ্যাপ্টার টাচও করা হয় নাই, তারা কিন্তু এগুলোর মধ্যে থেকেও সিকিউ পেয়ে যাবা। বুঝতে পারছি কিন্তু। আবার কারোর যদি এমন হয় উল্টাটা, যে এদিকে অবস্থা খারাপ বাট এদিকে ভালো, সেও কিন্তু এদিকে যেভাবে বলে দিলাম যে এইভাবে এই চ্যাপ্টার দিয়ে তোমার সিকিউ থাকবে। তো তুমি জাস্ট মেক সিওর করবা এট লিস্ট 4 টা সিকিউ যাতে তুমি পেয়ে যাও। বুঝছি কাহিনী? এট লিস্ট 4 টা সিকিউ যাতে তুমি কনফার্ম পেয়ে যাও, যাতে তোমার প্রি টেস্টে ফেল-টেল না করা লাগে। ঠিক আছে? এরপর আমরা যাব প্রত্যেকটা চ্যাপ্টারের ভিতরে যাব এবং সেই চ্যাপ্টার থেকে সিকিউর জন্য কি ইম্পোর্টেন্ট সেটা বলব। সো ১ম যে চ্যাপ্টার ভৌত রাশি এবং পরিমাপ, এটা দিয়ে আসার সম্ভাবনা খুবই কম। এটা দিয়ে আসার সম্ভাবনা খুবই কম। এবার আমি কিন্তু প্রত্যেক চ্যাপ্টার দিয়ে কি সিকিউ আসে সেটা বলে দিব, টপিক বলে দিব। সো যেগুলো কম ইম্পোর্টেন্ট সেগুলো দিয়েও তো ইতিহাসে কোনো না কোনোবার আসছে। ঠিক আছে? সেগুলো দিয়েও ইতিহাসে কোনো না কোনোবার আসছে। সো এবার আমি সবগুলো চ্যাপ্টারের কোন টপিক ইম্পোর্টেন্ট, সেই ইম্পোর্টেন্ট টপিক গুলো বলে দিব। ঠিক আছে? সেই ইম্পোর্টেন্ট টপিক গুলো তোমাদেরকে বলে দিব। সো ইম্পোর্টেন্ট টপিক যদি আমি বলে দেই, তাহলে তোমার এখানে দেখো ভৌত রাশি এবং পরিমাপ, এটা দিয়ে তাহলে কি ইম্পোর্টেন্ট, তাই না? ভৌত রাশি এবং পরিমাপ, এটা দিয়ে তাহলে আমার ইম্পোর্টেন্ট জিনিস আসলে কি? তাহলে অধ্যায় ১ থেকে আমরা যেই টপিক গুলো পড়বো, অধ্যায় ১ থেকে যেই টপিক গুলো পড়বো সেটা হচ্ছে এমসিকিউর জন্য তো যেকোনো চ্যাপ্টারই যেকোনো কিছু থেকেই আসতে পারে। বাট সিকিউর জন্য আমরা ওই স্লাইড ক্যালিপার্স এর দৈর্ঘ্য নির্ণয় বা কোনো কিছু মেজার করার যে ফর্মুলাটা, ওটা দেখব। আর হচ্ছে স্ক্রু গেজের যে ফর্মুলা-টর্মুলা ওগুলো দেখব। পিচ-টিচ কেমনে কি বের করে, তারপরে স্ক্রু গেজ দিয়ে কিভাবে কি মেজার করতে হয়। ফর্মুলা বলতে আমি কি মিন করতেছি? ফর্মুলা বলতে আমি মিন করতেছি স্লাইড ক্যালিপার্স এর বেলায় যেমন কোনো কিছুর লেংথ মেজার করতে গেলে m প্লাস কোনো কিছুর লেংথ l ইকুয়ালস টু কি? m প্লাস v ইনটু vc, তাই না? v ইনটু vc মাইনাস প্লাস মাইনাস ই, যদি এরর থাকে এররটা অ্যাডজাস্ট করে নিবা। আর যদি স্ক্রু গেজের বেলায় বলি, স্ক্রু গেজের বেলায় কোনো কিছু মনে করো ডায়ামিটার বা থিকনেস মাপতেছো বা যাই মাপতেছো, সেটার বেলায় যে ফর্মুলাটা, তাই না? L প্লাস সি ইনটু এলসি, তাই না? L প্লাস সি ইনটু এলসি। সো এই ফর্মুলাগুলো যাতে তুমি জানো। এরর পার্টটা তোমাদের এই লেভেলে খুব একটা ইম্পর্টেন্ট না। সো এরর পার্টটা ছাড়াও জাস্ট এতটুকু মনে রাখলেও হবে। তোমার জাস্ট সিম্পলি যদি তুমি কি করো? সিম্পলি যদি তুমি জাস্ট এতটুকু মনে রাখো আর এটারও এতটুকু মনে রাখো, তাহলে কিন্তু এনাফ। ঠিক আছে? সো যদি ইন কেস আসে, আসার সম্ভাবনা খুবই কম এই চ্যাপ্টার থেকে সিকিউ তোমার প্রি টেস্টে। বাট যদি ইন কেস আসে, বাট এট লিস্ট এবিতে মানে ক খ তে তো মিলাজিলায় দিবেই। ক খ তে মিলাজিলায় দিবে। বাট আমি যদি গ ঘর কথা বলি, মানে গ ঘই তো মেইন পার্ট, যেখানেই মার্কসের পরিমাণটা আসলে বেশি। গতে ৩, ঘতে হচ্ছে ৪। সো ৭ মার্কই ১০ এর মধ্যে ৭ মার্কই তো গ ঘতে। সো এই ক্ষেত্রে যদি আসে তোমার এই ২ টা ফর্মুলা জানা থাকলে আর এগুলো দিয়ে কেমনে কি মেজার করতে হয় সেটা জানা থাকলেই তোমার জন্য এনাফ। আর যদি আমি বলি আর কি দেখবা, আর কি দেখবা? আর যদি বলি আমি আর কি দেখবা? আর দেখবা তুমি ত্রুটির হিসাবটা। ঠিক আছে? ত্রুটির হিসাব নিকাশ কেমনে করতে হয়। ঠিক আছে? ত্রুটির যে হিসাব-টিসাব আছে, ঠিক আছে? যে একটা জিনিস মেজার করতে গেলে এত% ত্রুটি পাইলাম। ওইটার উপর ডিপেন্ডেন্ট আরেকটা টার্ম বের করতেছি, তাই না? যে রেডিয়াস, কোনো কিছুর রেডিয়াস মেজার করতে গিয়ে এত% ত্রুটি পেলাম, তাহলে ওইটার ভলিউম মেজার করতে গিয়ে কত ত্রুটি পাবো। সেরকম কিন্তু বইয়েও কিছু ম্যাথস আছে। ঠিক আছে? লাস্টে কিন্তু বইয়েও কিন্তু কিছু কি ম্যাথস আছে। এই টপিক রিলেটেড বইয়েও কিন্তু কিছু এক্সাম্পল আছে। সো বইয়ের যে এক্সাম্পল ওগুলা থেকেই আসার চান্স খুব বেশি। বইয়ের এক্সাম্পল থেকেই ওগুলাই মিলায়-টিলায় সিকিউ বানায় দিতে পারে। ঠিক আছে? বইয়ের এক্সাম্পলটা দেখলেই এনাফ। এরপর আমরা চলে যাব আমাদের নেক্সট যে চ্যাপ্টার, সেটা হচ্ছে গতি। খুবই ইম্পোর্টেন্ট একটা চ্যাপ্টার। সো গতিতে তুমি কি, কি দেখবা? এটা হলো কথা। তাহলে গতিতে তুমি যা, যা দেখবা, আমি যদি বলি গতি চ্যাপ্টারে তুমি দেখবা গতির যে ইকুয়েশন গুলা, তাই না? গতির যে ইকুয়েশন গুলা, মেক সিউর যে তুমি গতির সবগুলা ইকুয়েশন জানো। সো গতির সবগুলা ইকুয়েশন তোমাকে জানতে হবে। ইকুয়েশন বলতে কি মিন করতেছি? ইকুয়েশন বলতে যেগুলো তোমাদের সবার জানা থাকা উচিত। ঠিক আছে? এটা তোমাদের সবারই জানা থাকা উচিত। সেটা হতে পারে কি? v ইকুয়ালস টু u প্লাস এটি। সেটা কি হতে পারে? v ইকুয়ালস টু u প্লাস এটি থেকে শুরু করে
বাকি যা যা আছে তাই না, s ইকুয়ালস টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, এগুলো যদি কারো না জানা থাকে তাহলে কিন্তু সর্বনাশ। s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাই না, যত ফর্মুলা আছে যত ফর্মুলা আছে, তারপর ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু এস, যত গতির ইকুয়েশন আছে সবগুলো তোমার কি করতে হবে, মাথায় রাখতে হবে, ঠিক আছে। এগুলা থেকে তোমার কোয়েশ্চেন আসবেই। বল চ্যাপ্টারেও কিন্তু তোমার গতে গিয়ে হয়তো গতির কোনো কোয়েশ্চেন পাবা, বল চ্যাপ্টার দিয়েও যে কোয়েশ্চেন আসবে মোস্ট লাইকলি গতে থাকবে গতির। আমি যেটা বললাম যে গতি আর বল দুইটা এতটাই রিলেটেড, দুইটা মিলায় জিলায় কিন্তু ম্যাক্সিমাম টাইমে কোয়েশ্চেন থাকে। সো এই দুই চ্যাপ্টার আর কি, গতি আর বল, এই দুটা মিলায় ঝিলায় কিন্তু তোমার কি ম্যাক্সিমাম টাইমে কি থাকে, কোয়েশ্চেন থাকে। তাহলে গতির ইকুয়েশন গুলো আমরা দেখবো। গতির ইকুয়েশনের সাথে সাথে আমরা গতির যে গ্রাফ গুলো আছে, গতির যে গ্রাফ, এখন বলতে পারো যে গতির গ্রাফ ভাই কোন গ্রাফের কথা বলতেছেন, তাই না, আপনি যে গতির গ্রাফের কথা বলতেছেন আপনি কোন গ্রাফের কথা বলতেছেন। আমি গ্রাফের বলতে আমি বলতেছি এস ভার্সেস টি, তাই না, সরণ বনাম সময় গ্রাফ, এবং ভি ভার্সেস টি, তাই না, বেগ বনাম সময় গ্রাফ। এই যে গ্রাফ, এই যে গ্রাফ যেমন এস ভার্সেস টি গ্রাফের যে ক্ষেত্র, সরি, এস ভার্সেস টি গ্রাফের যে ঢাল সেটা কাকে ইন্ডিকেট করে, ভি কে ইন্ডিকেট করে। আবার ভি ভার্সেস টি গ্রাফের যে ঢাল সেটা কাকে ইন্ডিকেট করে, এ কে ইন্ডিকেট করে, তাই না। আবার ভি ভার্সেস টি গ্রাফের যে ক্ষেত্রফল, ভি ভার্সেস টি গ্রাফের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফল কাকে ইন্ডিকেট করে বলো, ক্ষেত্রফল ইন্ডিকেট করে সরণকে। সো এই যে জিনিসগুলা, এই জিনিসগুলা তোমাকে জানতে হবে, কারণ তোমার গতির ইকুয়েশন, গতির গ্রাফ, এগুলা দিয়ে তোমার কিন্তু কোয়েশ্চেন আসার চান্স খুবই বেশি, খুবই খুবই বেশি। সো মেক শিওর তুমি গতির যে ইজি ইজি ইকুয়েশন গুলা, যেগুলো অ্যাজ এ সায়েন্সের স্টুডেন্ট তোমাকে জানতেই হবে, না জানলে তো এটা তো কেন তুমি জানবা না, তাই না। সো এই গতির ইকুয়েশন গুলো তোমার মাথার মধ্যে যাতে থাকে, প্লাস গতির গ্রাফের ব্যাপারে তুমি পুরোপুরি ভাবে যাতে জানা থাকে তোমার, তাই না, গতির গ্রাফ নিয়ে তোমার কোনো কনফিউশন থাকতে পারবে না। সো গতির ইকুয়েশন, গতির গ্রাফ, আর যদি বলি আর কি ইম্পর্টেন্ট, আমি যদি বলি সেটা হচ্ছে তোমার পড়ন্ত বস্তুর গতি, ঠিক আছে, পড়ন্ত বস্তুর গতি সেটা তুমি দেখবা, পড়ন্ত বস্তুর গতিটা দেখবা, পড়ন্ত বস্তুর গতিটা দেখবা, ভালো মতো দেখবা পড়ন্ত বস্তুর গতি। আর যদি আমি বলি আর একটা হচ্ছে বুলেটের যে ম্যাথটা আছে, যে একটা বুলেট ঢুকতেছে কোনো একটা লক্ষ্য বস্তুতে, এত পার্সেন্ট ঢোকার পর এত মানে এতটুকু ঢোকার পর এত পার্সেন্ট বেগ হারায়, আর কতটুকু ঢুকবে, এই টাইপের যে কোয়েশ্চেন গুলো আছে, ঠিক আছে। বা কোনো একটা বন্দুকের গুলি কোনো একটা দেয়ালে এতটুকু ঢোকার পর থেমে যায়, এক্ষেত্রে যে বাধাদানকারী বলের পরিমাণ কত বা মন্দন কি পরিমাণ হচ্ছে, মানে বলের ব্যাপারটা চলে আসলে তো এটা বল চ্যাপ্টারে চলে যায়। সো বেসিক্যালি গতি আর বল বারবারই একই কথা বলতেছি, গতি বল মিক্স করেই তোমার কোয়েশ্চেন আসার চান্স বেশি। তো বুলেটের যে ম্যাথগুলো সেগুলো তুমি দেখবা, ঠিক আছে, কিসের ম্যাথ দেখবা, বুলেটের ম্যাথগুলো দেখবা, ঠিক আছে, বুলেটের ম্যাথগুলো দেখবা, পড়ন্ত বস্তুর গতি দেখবা, এই মোটামুটি এগুলো দেখলেই তোমার এনাফ, এগুলো দেখলেই তোমার এনাফ গতি চ্যাপ্টারে, এর বাইরে তেমন কিছুই নাই। এরপর এটা তো গেল গতি চ্যাপ্টারের কথা, তাই না। আর এরপর আসি আমরা অধ্যায় ৩ বল। এখন বল চ্যাপ্টারে আমরা আসলে কি পড়বো, তাই না, আমাদের যে বল যে চ্যাপ্টারটা এটার মধ্যে আমরা আসলে কি পড়বো। ওই তো মানে হয় তোমার যে গতি দিয়ে যে কোয়েশ্চেন আসতেছে ওটারও ঘ নম্বরে গিয়ে বলের কিছু থাকবে, আবার বলের যে কোয়েশ্চেন সেটার মধ্যে গতির কিছু থাকবে, থাকতেই পারে, বাট বলের কোন কোন টপিক তুমি একটু রিভাইজ করে যাবা, যাতে তোমার সিকিউ নিয়ে কি কোনো টেনশন করতে না হয়। তো বলের মধ্যে আমি তোমাকে বলবো তুমি ওই যে ফর্মুলা যেটাকে তোমরা সহজ ভাষায় এফ ইকুয়ালস টু এম এ লেখো, যদি একাধিক বল থাকে তখন আমরা এই ফর্মুলাটাকে কি লিখতে পারি, এই ফর্মুলাটাকে কি লিখতে পারি, আমরা লিখতে পারি সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ, তাই না, সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ। আমি অবশ্য ভেক্টর সাইন দিছি, তোমাদের ভেক্টর সাইন খুব একটা লাগবে না। তো তোমরা জাস্ট সিম্পলি এটাকে কি চিন্তা করতে পারো, তোমরা সিম্পলি এটাকে চিন্তা করতে পারো সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ, তাই না, এফ ইকুয়ালস টু এম এ। অথবা যদি তুমি একপাশে মানে কারণ তো বলের কারণে ত্বরণ হয়, তাই না, সো তুমি এই ফরম্যাটেও এটাকে লিখতে পারো, যেমনি লেখো না কেন ডাজন্ট ম্যাটার। তোমার যে ফর্মুলা, তোমার যে ফর্মুলা সেই ফর্মুলা তাহলে কোনটা, ফর্মুলা হলো এইটা, তোমার ফর্মুলা হলো কোনটা তাহলে এইটা। এই যে ফর্মুলা, এই ফর্মুলা যদি তোমার মাথায় থাকে, এখানে সামেশন অফ মানে কি, যদি একাধিক বল থাকে, তাই না, সবসময় যে একটাই বল থাকবে এমন তো কোনো কথা নাই, একাধিক বল যদি থাকে সেই ক্ষেত্রে একাধিক বলের কারণে, একাধিক বলের কারণে তোমার ফাইনালি যে লব্ধি বলটা হবে সেই লব্ধি বলের কারণে ত্বরণ টরণ কিরকম কি হবে টবে, এই যে ফর্মুলা আর কি মেইনলি ওই এফ ইকুয়ালস টু এম, তুমি জাস্ট সিম্পলি মনে রাখো, এটা দিয়ে তোমার ম্যাথস আসার চান্স খুবই বেশি। ইভেন বলতে পারো যে এটার ভাই কি ম্যাথ, তাই না, দিয়ে আর কি আসবে, যে ফোর্স দেয়া আছে, ম্যাস দেওয়া আছে, অ্যাক্সেলারেশন জানতে যাবে, এটা এই চ্যাপ্টারের বাঘা বাঘা ম্যাথও তুমি এই ফর্মুলা দিয়েই করে ফেলতে পারবা, ঠিক আছে। সো বেসিক্যালি করতে গেলে তোমার গতির ইকুয়েশন গুলোও কাজে লাগবে, বাট ফাইনালি কিন্তু তোমার এই কনসেপ্টটা বা এই ম্যাথটা বা এই ফর্মুলাটা যদি তুমি ঠিকমতো বুঝো, ঠিক আছে, এই ফর্মুলাটা যদি তুমি ঠিকমতো বুঝো, তুমি যদি একাধিক বলের লব্ধি বল বের করতে পারো, লব্ধি বলের জন্য যে ত্বরণটা সেটা যদি প্রপারলি, সেটা যদি কি করতে পারো প্রপারলি
ক্যালকুলেট করতে পারো তাইলে কিন্তু তোমার এই চ্যাপ্টার নিয়ে খুব একটা টেনশনের কিছু নাই। এরপর আমরা যদি বলি এই চ্যাপ্টার আর একটা ইম্পর্টেন্ট জিনিস কি আছে বলো, জিজ্ঞেস করতে পারো যে ভাইয়া এই চ্যাপ্টারে এটা বুঝলাম আর কি ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে তোমার ইম্পর্টেন্ট হলো ভরবেগের সংরক্ষণ, খুব 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 ইম্পর্টেন্ট। ভরবেগের সংরক্ষণ, ভরবেগের সংরক্ষণ, ভরবেগের সংরক্ষণ। এখন বলতে পারো যে ভাই ভরবেগের সংরক্ষণ দিয়ে কি আসবে? ভরবেগের সংরক্ষণ দিয়ে তুমি যদি টেস্ট পেপার খুলে দেখো, তুমি যদি রিসেন্ট বা আগের কয়েক বছরের বোর্ড কোয়েশ্চেন গুলো দেখো, এই যে ভরবেগের সংরক্ষণ দিয়ে কোয়েশ্চেন কি আসবে, যে এরকম একটা সারফেস থাকবে, সেই সারফেসের উপর থাকবে মনে করো দুইটা জিনিস, একটা হলো এ আর একটা হলো বি। এখন কাহিনী যেটা হইতে পারে এ আর বি একই দিকেও যাইতে পারে, এ আর বি দুটাই কি হতে পারে একই দিকে যাইতে পারে, এবং এ এর বেগ যদি বি এর চেয়ে বেশি হয় তাহলে এ গিয়ে বি এর ধাক্কা মারতে পারে, তাই না? সেক্ষেত্রে আগের ইনফরমেশন গুলো দেওয়া থাকবে যে আগে এর বেগ এত ছিল, ওর বেগ অত ছিল, এর ভর এত, ওর ভর অত। পরে ধাক্কা খাওয়ার পর মাঝে মধ্যে দুইটা আবার এক হয়ে যাবে, দুইটা মিলিত হয়ে যাবে, আবার মাঝে মধ্যে দুইটা আলাদা হয়ে যাবে। সেই ক্ষেত্রে পরে সংঘর্ষের পরে, সংঘর্ষের পরে এই বস্তু কোনো একটার বেগটা কি হবে পরে সেটা জানতে চাইতে পারে। যেহেতু সংঘর্ষ কথাটা বলেই ফেললাম, তো তোমার ভরবেগের সংরক্ষণের নিচে তুমি আরেকটা জিনিস লিখবা, সংঘর্ষ। সংঘর্ষ, ঠিক আছে? সংঘর্ষ, ঠিক আছে? সংঘর্ষ। এখন যেটা হয় তোমার এই ভরবেগের সংরক্ষণ, ভরবেগের সংরক্ষণ আর সংঘর্ষ এই দুইটা মিলায় তোমার একটা সিকিউ আসে, এবং এটাই হচ্ছে এই চ্যাপ্টারে আমি যদি বলি, এটাই হচ্ছে তোমার এই চ্যাপ্টারে কি সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি কি বলো, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো এইটা, ঠিক আছে? আর কত স্টার দিব, তাই না? আর কত স্টার তোমরা চাও, আর কত স্টার তোমরা চাও? তো ভরবেগের সংরক্ষণ আর সংঘর্ষ এই দুইটা মিলাই তোমার আসলে কোয়েশ্চেন আসবে। সো ভরবেগের সংরক্ষণ দিয়ে তোমার মোস্ট লাইকলি কি আসবে বলো? ভরবেগের সংরক্ষণ দিয়ে তোমার মোস্ট লাইকলি আসবে কি বলো? আসবে গ। ভরবেগের সংরক্ষণ দিয়ে আসবে গ, গ আসবে, ঠিক আছে? ভরবেগের সংরক্ষণ দিয়ে। আর যদি আমি ঘটা বলি, ঘটা আসবে সংঘর্ষ দিয়ে। ঘতে কি জিজ্ঞেস করবে? ঘতে 90% টাইমে তোমার জিজ্ঞেস করবে, আর সংঘর্ষ দিয়ে তোমার আসবে কি? তোমার আসবে ঘ, এবং ঘতে কি আসবে? ঘতে আসবে তোমার, ঘতে আসবে সংঘর্ষটি স্থিতিস্থাপক কিনা, ঠিক আছে? সংঘর্ষটি স্থিতিস্থাপক কিনা। কি আসবে? সংঘর্ষটি স্থিতিস্থাপক কিনা, ঠিক আছে? এখন বলবা যে ভাই আপনি কেমনে জানেন? পরীক্ষায় তুমি প্রি-টেস্ট পরীক্ষায়, প্রি-টেস্ট পরীক্ষা এক্সাম হলে গিয়ে দেখবা যে এই কোয়েশ্চেনটা আসছে। তখন বলবা যে ভাই কেমনে জানেন? এগুলো হচ্ছে তুমি যদি টেস্ট পেপার নিয়ে বসো, এনালাইসিস করে তুমি নিজেও চাইলে বের করে ফেলতে পারো যে কি জিনিস আসে। বাট তোমাদের তো সেই সময় নাই, তাই না? তোমাদের তো, তোমাদের তো সময়ের খুবই অভাব। তোমরা সারাদিন রিলস দেখে কাটাও, তাই না? পরীক্ষার আগে একটু পড়াশোনা করো। দ্যাটস ওয়াই আমরা একটু কষ্ট করে এনালাইসিস করে তোমাদেরকে বলে দিচ্ছি। তো ঘতে আসবে কি? সংঘর্ষটি স্থিতিস্থাপক কিনা। এখন সংঘর্ষটি স্থিতিস্থাপক কিনা সেটা বের করার জন্য তুমি কি করবা? সংঘর্ষের আগে আর পরে তুমি ভরবেগও বের করে দেখাবা। সংঘর্ষের আগে ভরবেগ কত, পরে ভরবেগ কত। ভরবেগটা সবসময় সংরক্ষিত থাকবে। তাতে সংঘর্ষ স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক ডাজন্ট ম্যাটার। বাট তুমি আরেকটা জিনিস মেজার করবা, সেটা হচ্ছে গতিশক্তি। সংঘর্ষের আগে টোটাল গতিশক্তি বের করবা, আর সংঘর্ষের পরে টোটাল গতিশক্তি বের করবা। যদি আগের আর পরের গতিশক্তি সেম হয় তখন সংঘর্ষটি কি? তখন সংঘর্ষটি স্থিতিস্থাপক। আর যদি গতিশক্তি সেম না হয় তখন সংঘর্ষটি কি? অস্থিতিস্থাপক। জাস্ট এই টপিকটা, এই টপিকটা একটু ভালো মতো দেখে যাও। একদম এই টপিক থেকে যে সিকিউটা আসবে, সিকিউ দেখার সাথে সাথে মার্কস পেয়ে যাবে কত? 10 এ 10। তাহলে এটাকে আমি বলবো যে মোস্ট ইম্পোর্টেন্ট টপিক, মোস্ট ইম্পোর্টেন্ট টপিক ফ্রম বল। তাহলে বলের ক্ষেত্রে এই ফর্মুলাটা F = ma এটা মাথায় রাখবা। আর ভরবেগের সংরক্ষণ সংঘর্ষ এই টপিকটা একটু ভালো মতো দেখে যাবা। আরো কিছু টপিক আছে যেগুলো তোমার যদি এই স্কুলে চিন্তা করি, স্কুলের টিচার যদি চায় তোমাদেরকে একটু ভোগাবে, ভোগাবে বলতে একটু তোমাদেরকে একটু পরিশ্রম করাবে বেশি পরীক্ষার হলে, যাতে একটু তোমাদের গা থেকে ঘাম ঝরে। তাহলে কি করতে পারে? একটু পুলি দিয়ে একটু ডিফিকাল্ট ম্যাথ দিতে পারে, তাই না? পুলির যে কনসেপ্টটা, পুলির যে টপিকটা, তোমাদের যদি সমস্যা থাকে আমি, আমার একটা ভিডিও আছে বলের, বিশাল বড় একটা ক্লাস আছে, তার মধ্যে কিন্তু সব টপিক দেখানো হয়েছে, ঠিক আছে? তোর মধ্যে তুমি পুলি টানাটানি যত ম্যাথস আছে সেগুলো তুমি পাবা। তো তোমার টিচার এখন বোর্ড হইলে আমি বলে দিতাম যে ওকে এই দুটা দেখলেই এনাফ, বোর্ড হইলে আমি বলে দিতাম এই দুটা দেখলেই এনাফ। বাট স্কুলের যখন টিচার কোয়েশ্চেন করতেছে, প্রি টেস্টে তো টিচার একটু ডিফিকাল্ট কোয়েশ্চেনই করবে, যাতে তোমরা একটু বুঝো, রিয়ালিটি চেক পাও যে ওকে আমার অবস্থা খারাপ, হ্যাঁ আমাকে পড়াশোনা করতে হবে। এই রিয়ালিটি চেকটা দেওয়ার জন্য টিচার কিন্তু ইন্টেনশনালি তোমাদের, আমি নিজে তো পড়াই আসছি তোমাদের, বিশেষ করে কলেজে আমি পড়াইছি, বাট স্কুল লেভেলের স্টুডেন্ট, আমি ক্যাডেট কলেজে স্কুল লেভেলের স্টুডেন্ট পড়াইছি, টিচারদের যে মাইন্ডসেট থাকে যে স্টুডেন্টরা যাতে পড়াশোনায় একটু সিরিয়াস হয়, দ্যাটস ওয়াই টিচার একটু প্রি টেস্ট টেস্ট এইসব কোয়েশ্চেন একটু ডিফিকাল্ট দেয়, যাতে স্টুডেন্টরা একটু রিয়ালিটি চেক পায়,
যাতে বুঝে যে ওকে একটু পড়াশোনা করতে হবে, বইপত্র নিয়ে বসতে হবে। সো বোর্ড হইলে আমি বলতাম যে এই ২ টা টপিকই মানে এনাফ। এই ২ টা টপিকই এনাফ। বাট যেহেতু তোমার এটা স্কুলের প্রি-টেস্ট, তাহলে আমি তোমাকে বলব, আমি তোমাকে কি বলব যে পুলির টপিকটাও দেখে যাও। তারপর তুমি আর যেটা দেখবা লিফটের ম্যাথটাও একটু দেখে যেতে পারো। লিফটের যে ম্যাথস টেস্ট আছে, লিফটের ম্যাথস সেটাও একটু দেখে যেতে পারো। লিফটস এর মধ্যে কিভাবে কি হয়। আর হচ্ছে ঘর্ষণ। আরেকটা জিনিস হলো ঘর্ষণ। এগুলো আর কোনটাই যে খুব বেশি ইম্পোর্টেন্ট তা না। বাট তোমার প্রি-টেস্টে টিচার যদি তোমাকে একটু কান্দাইতে চায় পরীক্ষার হলে, তাহলে এই সব টপিক কিন্তু পারফেক্ট। ঠিক আছে? স্টার কি একটু বেশি দিয়ে দিলাম এটাতে? যাও একটু স্টার একটু কমায় দেই, স্টার একটু কমায় দেই। এইসব টপিক কিন্তু কি? এইসব টপিক কিন্তু তোমার পারফেক্ট। যদি টিচার চায় পরীক্ষার হলে তোমাকে একটু হালকা করে কান্দাবে, তাইলে কিন্তু এইসব টপিক পারফেক্ট। তাইলে যারা চাও যে ওকে বল চ্যাপ্টার দিয়ে আমি যে কোয়েশ্চেনই দিক আমি কোপ দিব, তাইলে তোমার এই সব টপিকেও কিন্তু একটু দেখে যেতে হবে। আর আমরা একটু অধ্যায় ২ এর টপিকের মধ্যে কোনগুলো ইম্পোর্টেন্ট সেটাও একটু মার্ক করে দেই, স্টার মাইরা দেই। স্টার না দিলে তো আবার তোমরা বলবা যে ওকে ভাই স্টার দেন নাই কেন? তো গতির ইকুয়েশন গুলো তো দেখবাই, এগুলো তো দেখতেই হবে। আর দেখে যাওয়ারও কিছু নেই, এগুলো তোমরা জানো, আই নো। গ্রাফটা খুব বেশি ইম্পোর্টেন্ট, গ্রাফ খুব বেশি ইম্পোর্টেন্ট। আর আমি যদি বলি যে পড়ন্ত বস্তুর গতি, এটাও খারাপ না, ভালোই ইম্পোর্টেন্ট। ঠিক আছে? তাহলে আমি যদি স্টার দিয়ে দেই আরকি, তাহলে তুমি কম্পেয়ার করতে পারবা। আর যদি অধ্যায় ১ চিন্তা করি, অধ্যায় ১ এর জিনিসপত্র অধ্যায় ১ থেকে ১ এ তো সিকিউ আসার চান্সই কম। আর আসলেও এগুলো আসবে। এজন্য এগুলাতে আর আমি স্টার-মিস্টার দিলাম না। ওকে, তাহলে অধ্যায় ৩ বল গেল। এরপর কথা হচ্ছে অধ্যায় ৪ কাজ, ক্ষমতার শক্তি। অধ্যায় ৪ কাজ, ক্ষমতার শক্তি। কি আসবে? এই চ্যাপ্টার থেকে কি আসবে? কি আসবে? সো এই চ্যাপ্টার থেকে কি আসবে? এটা যদি তুমি জানতে চাও, তাহলে আমি তোমাকে বলবো এই চ্যাপ্টার থেকে তুমি প্রথমত এই চ্যাপ্টারের যে মেইন যে ফর্মুলা W=Fs তোমার এটা জানতে হবে, তাই না? আবার মাঝে মধ্যে একটু F আর S একই লাইনে না থাকে, তাই না? যদি ভাগ্য ভালো হয় তাহলে তো F ও এদিকে হবে, S ও এদিকে হবে, তাই না? তখন তো ইজি করা। বাট মাঝে মধ্যে কিন্তু টিচার যদি চায় যে একটু কমপ্লেক্স করবে, তাহলে কিন্তু একটু অ্যাঙ্গেল করে ফোর্স এপ্লাই করতে পারে। তখন ফোর্স আর ডিসপ্লেসমেন্ট মানে বল আর স্বর্ণের মাঝখানে একটা কি থাকতে পারে? অ্যাঙ্গেল থাকতে পারে, তাই না? তখন কিন্তু আমাদের ফর্মুলাটা আবার কি হয়ে যাবে? W=Fs cos থিটা, তাই না? সো এই ফর্মুলাটা আমাদের একটু কি করতে হবে? এই ফর্মুলাটা আমাদের একটু দেখে যেতে হবে। এই ফর্মুলাটা একটু আমরা যাতে জানি সেটা আমাদের কনফার্ম থাকতে হবে। এরপর আর কি লাগবে? এই চ্যাপ্টার থেকে আর কি লাগবে? এই চ্যাপ্টার থেকে আমাদের লাগবে, আমরা যদি ইম্পোর্টেন্ট টপিক বলি, শক্তি। শক্তি বলতে শক্তির মধ্যে বিভব শক্তি। যদিও এই চ্যাপ্টারটার নাম কাজ, ক্ষমতা, শক্তি। যদিও এই চ্যাপ্টারের নাম দেওয়া উচিত ছিল কাজ, শক্তি, ক্ষমতা। কারণ ক্ষমতাটা পরে আসে, তাই না? আগে কাজ, শক্তি নিয়ে আমরা পড়ি, দেন ক্ষমতা। বাট চ্যাপ্টারটার নাম বোর্ড থেকে দিছে কাজ, ক্ষমতা ও শক্তি। যাই হোক, কোনো ব্যাপার না। এখন তোমার শক্তি দিয়ে তুমি কি পড়বা? শক্তি দিয়ে তুমি পড়বা বিভব শক্তি। ঠিক আছে? ইপি মানে কি? বিভব শক্তি। আরেকটা জিনিস কি পড়বা? আরেকটা পড়বা হচ্ছে ইকে। ইকে মানে কি? গতিশক্তি। তাহলে বিভব শক্তি, গতিশক্তি। ঠিক আছে? বিভব শক্তি, গতিশক্তি এই ২ টা টপিক খুবই ইম্পোর্টেন্ট। এই ২ টা টপিক খুবই ইম্পোর্টেন্ট এবং কি টাইপের কোয়েশ্চেন আসে যে মনে করো তোমার কোনো একটা বস্তুকে, কোনো একটা কোনো একটা বস্তুকে মনে করো কোনো একটা হাইট থেকে ছেড়ে দিচ্ছে, তাই না? এই টাইপের কোয়েশ্চেন খুবই আসে। সেই ক্ষেত্রে কত উচ্চতায় তার গতিশক্তি, বিভব শক্তি দ্বিগুণ হবে, এই হবে, ওই হবে। মানে এরকম সম্পর্ক দিয়ে কিন্তু তোমার কোয়েশ্চেন খুব বেশি আসে। আরো কি আসতে পারে? আরো আসতে পারে তোমার একটা পেন্ডুলাম দেওয়া থাকতে পারে। পেন্ডুলামটাকে তুমি কোনো একদিকে টেনে কি করতে পারো? কোনো একদিকে টেনে ছেড়ে দিতে পারো। সেই ক্ষেত্রে এটার বিভিন্ন জায়গায় এটার গতিশক্তি, বিভব শক্তি রিলেশনটা কি? আবার এই ২ টা মিলায়া তোমার যদি কোয়েশ্চেন আসে, তোমার গতে তো ডিরেক্ট গতিশক্তি বা বিভব শক্তি কিছু জানতে চাইবে। গতে গতিশক্তি বা বিভব শক্তি কিছু জানতে চাইবে। আর ঘতে যেটা হবে এটা তো গয়ের জন্য, তাই না? গয়ের জন্য। আর ঘয়ে কিন্তু ওই শক্তির সংরক্ষণশীলতা নীতি। কোনটা নিয়ে আসবে? টিচার নিয়ে আসবে শক্তির সংরক্ষণশীলতা নীতিকে। কি নিয়ে আসবে? শক্তির সংরক্ষণশীলতা নীতি। ঠিক আছে? এটাকে নিয়ে আসবে। এবং শক্তির সংরক্ষণশীলতা নীতি মানে কি না সেটা অনুযায়ী এটাকে গাণিতিকভাবে বিশ্লেষণ করো, এই টাইপের কোয়েশ্চেন আসবে। তাহলে এই টপিককে আমি কি বলবো? স্টার দিয়ে ভরায় দিব। ঠিক আছে? স্টার আর স্টার। স্টার আর স্টার। তারপর এই টপিক ছাড়া আর কি ইম্পোর্টেন্ট আমার ক্ষমতা পার্টে আমার দেখতে হবে ক্ষমতা আর কর্মদক্ষতা। ঠিক আছে? ক্ষমতা আর কর্মদক্ষতা এই ২ টা জিনিস আমাদেরকে কি প্রপারলি জানতে হবে। একটা হচ্ছে ক্ষমতা P=W/T ক্ষমতা জানতে হবে। ক্ষমতা আর কি? আর কি বলো? আর হচ্ছে কর্মদক্ষতা। ক্ষমতা প্লাস, ঠিক আছে? ক্ষমতা প্লাস আর এটা কি? প্লাস। আমি প্লাস সাইনটা ইউজ করি। মানে একই টপিক। ক্ষমতা প্লাস কর্মদক্ষতা। আর এটা কি? ক্ষমতা প্লাস কর্মদক্ষতা। সো কর্মদক্ষতার মধ্যে মানে এটার ফর্মুলা মনে রাখবা। এটা হচ্ছে কি? P আউট। মানে যতটা ক্ষমতা আসল কাম করছে সেটা হলো P আউট। আর P ইন কি? যেটা ইনপুটে গেছে, তাই না? যেটা ইনপুটে গেছে। সো ইনপুটের কিছুটা তো ওয়েস্ট হয়। আর যেটা দিয়ে মেইন কাজটা হয় সেটা হচ্ছে কি? P আউট।
তাহলে ইটা ইকুয়ালস টু পি আউট ওভার পি ইন, তাহলে ক্ষমতা কর্মদক্ষতা মিলায়ও তোমার কিন্তু সিকিউ আসতে পারে। তো এই চ্যাপ্টার থেকে হয় সিকিউ আসবে তোমার এই শক্তির সংরক্ষণশীলতা বা ইপিক এর যে এই কনসেপ্ট গুলা এগুলা থেকে আসবে, হয় এগুলা থেকে আসবে, না হয় তোমার ক্ষমতা ও কর্মদক্ষতা, না হয় তোমার ক্ষমতা ও কর্মদক্ষতা এই টপিকটা থেকে আসবে। সো এই টপিকটা থেকে যদি আসে, এখন কোন টাইপের ম্যাথ আসতে পারে সেটাও একটু হালকা করে বলে দেই। কিভাবে বলে দিব, বেশি বেশি করে না, হালকা করে বলে দিব। সো হালকা করে যদি বলি সেটা হচ্ছে কোন টপিকটা বেশি ইম্পর্টেন্ট, তোমার ওই যে ম্যাক্সিমাম টাইমে যেটা আসে সেটা হচ্ছে কুয়া। এই যে কুয়ার মধ্যে কি মনে করো, কুয়ার মধ্যে আমি একটু আইকা দিই, কি আইকা দিব, মনে করো পানি। কুয়ার মধ্যে মনে করো পানি 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 পানি, ঠিক আছে? কুয়ার মধ্যে কি পানি 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 পানি, কুয়ার মধ্যে পানি 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 পানি। এই কুয়ার মধ্যে মধ্যে মনে করো অর্ধেক পানি ভরা থাকতে পারে, পুরা পানি ভরা থাকতে পারে, 3 ভাগের 1 ভাগ পানি ভরা থাকতে পারে। তারপরে এই কুয়াটাকে যদিও বলে কুয়া, বাট কুয়া কি আসলে খালি করা যায়, তাই না? মোটর-টোটর দিয়ে কি তুমি কুয়া একদিনে খালি করে ফেলতে পারবা? তা তো পারবা না। মানে মেইন করা হয় সিলিন্ডার আকৃতির চৌবাচ্চা, ঠিক আছে? মেইন করা হয় সিলিন্ডার আকৃতির, ঠিক আছে? সিলিন্ডার মানে যদিও লেখে মেক্সিমাম কোয়েশ্চেনে কুয়া লেখা হয়, সিলিন্ডার আকৃতির চৌবাচ্চা বা কিছু একটা, ঠিক আছে? আকৃতির চৌবাচ্চা, আ বাংলাটা আরো ভালো বাংলা আছে কিনা আই ডোন্ট নো। সিলিন্ডার আকৃতির একটা চৌবাচ্চা বা একটা পানির ট্যাঙ্ক, ঠিক আছে? পানির ট্যাঙ্ক, হ্যাঁ? সবচেয়ে ভালো হলো গিয়া পানির ট্যাঙ্ক। আমি যদি ঝামেলায় না যাই সবচেয়ে ভালো হবে পানির ট্যাঙ্ক ইউজ করা, তাই না? পানির ট্যাঙ্ক। তো এই পানির ট্যাঙ্কে মনে করো তুমি ভরবা, খালি করবা। এইসব ক্ষেত্রে তোমার কি টাইপের মোটর ইউজ করতে হবে, মোটরের ক্ষমতা কত হতে হবে, এই মোটরের কর্মদক্ষতা কত, মানে এই মোটর আসলে কাজের কাজ কতটা করছে আর কতটা ফাও কাজ করছে, কতটা এনার্জি ওয়েস্ট করছে, তাই না? কিছু তো ওয়েস্ট হয়। কিভাবে ওয়েস্ট হয়? ওই যে ভড, ভড, ভড করে শব্দ হয়, সে শব্দে কিছুটা ওয়েস্ট হয়। এটা মোটরটা একটা হিট জেনারেট করে, সেটাতে কিছুটা ওয়েস্ট হয়। বাট পানি তোলার যে কাজটা, যে এই আসল যে কাজটা যেটার করার জন্য মোটরটা কেনা হইছে পানি তোলা, সেটা কতটা করে তার উপর বেস করে তুমি এটার ইটা বা কর্মদক্ষতাটা বের করতে পারবা। তাহলে এই যে পানির ট্যাংকের যে ম্যাথ, পানির ট্যাংকের ক্ষেত্রে কিন্তু কিছু, কিছু জিনিস আমাদেরকে একটু কি হতে হয়? সতর্ক হতে হয়। সতর্ক কি হতে হয়? সেটাও তোমাদেরকে সতর্ক করে দেই। না করলে তো বলবা যে, "ভাই কেন সতর্ক করেন নাই?" তাই না? কেন সতর্ক করেন নাই? জবাব দেন আমার প্রশ্নের। তো এই ক্ষেত্রে তুমি মাথায় রাখবা তোমার ফর্মুলা যেটা এই টাইপের যে কোয়েশ্চেন এ তুমি P = W/T, তাই না? তোমার ফর্মুলা হচ্ছে P = W/T। তারপর তুমি যেটা করো M ডব্লিউ এর জায়গায় আবার চিন্তা করো এফ এইচ, তাই না? মনে করো কোন একটা ফোর্স দিয়ে তো তুমি যেহেতু অভিকর্ষের বিপরীতে পানিটাকে উঠাচ্ছ উপরে, তাই না? অভিকর্ষ তো পানিটাকে নিচে টানতেছে। তুমি একটা ফোর্স যেটা এপ্লাই করতেছো সেটা কি ওর অভিকর্ষ বলের সমান বা ওর ওজনের সমান বল এপ্লাই করে উপরে উঠাচ্ছ। দ্যাটস হোয়াই আমি ফোর্স এর জায়গায় এমজি লিখবো, কারণ ডব্লিউ ইকুয়ালস টু এফ এক্স, তাহলে এফ এর জায়গায় এমজি লিখলাম আর এক্সটা মানে কি কতটা সরণ হচ্ছে, সো এটাকে মনে করো পানিটা উড়াইতেছে এইচ উচ্চতায়, তাহলে আমরা এইচটা লিখবো ডিভাইডেড বাই টি। তারপর মাঝে মধ্যে এমন হয় যে তোমার এই ক্ষেত্রে এমটা ডিরেক্ট থাকে না, তোমার এমটা ডিরেক্ট থাকে না, সেক্ষেত্রে কিন্তু এম এর জায়গায় আবার চিন্তা করতে হয় কি রো ভি, এম এর জায়গায় রো ভি, তারপর মনে করো যতটুকু পানি আছে, যদি তোমার এতটুকুতে পানি থাকে, অর্ধেকটায় পানি থাকে, যদি তোমার অর্ধেকটায় পানি থাকে সেক্ষেত্রে এম মেজার করার জন্য রো তো পানির ঘনত্ব, এম মেজার করার জন্য রোটা তো পানির ঘনত্ব 1000 কেজি পার কিউবিক মিটার, আর ভি এর জায়গায় তুমি যতটুক পানি আছে অতটুকুর সিলিন্ডারের যে ফর্মুলা পাই আর স্কোয়ার্ড, অতটুকুর উচ্চতা পাই আর স্কোয়ার্ড এল, বা যে উচ্চতাটা এতটুকু পানির, মানে তুমি বেসিক্যালি পানি কতটুকু আয়তন জুড়ে আছে সেটা থেকে তুমি ভি এর জায়গায় যদি বসায় দাও তাহলে কিন্তু তুমি ওই পানিটার কি পেয়ে যাচ্ছ, ওই পানিটার ভরটা পেয়ে যাচ্ছ। তারপর তুমি যেটা বসায় দিলা। এখন এই যে এইচটা, এটা নিয়ে অনেকের কনফিউশন থাকে, তাই না? এই এইচ নিয়ে কিন্তু কোনো কনফিউশনে পড়া যাবে না। সো এইচ নিয়ে তুমি কেন কনফিউশনে পড়বা না বলো? এইচ নিয়ে তুমি কনফিউশনে পড়বা না বিকজ তোমার এইচটা দেখবা, তুমি মনে করো এই পরিমাণ পানি আছে, ঠিক আছে? এই পরিমাণ পানি আছে আর তোমার পাম্পটা যে উঠাচ্ছে পানি, এটা কোনো পানিটাকে সাক করে নিয়ে যাচ্ছে। এখন সব পানি তো একই উচ্চতায় নাই, তাই না? কিছু পানি আছে এখানে, তাদেরকে তুলতে কম কষ্ট হচ্ছে। আর যেই পানি নিচে তাদেরকে তুলতে বেশি কষ্ট হচ্ছে। তাহলে অন এভারেজ পানি যাবে কি? টোটাল পানির কি? ভরকেন্দ্র থেকে। তাহলে ভরকেন্দ্রটা কোথায় হবে? মনে করো ভরকেন্দ্রটা হবে যতটুক পানি আছে তার মাঝ বরাবর। তাহলে এখান থেকে তোমার এই হাইটটা ক্যালকুলেট করতে হবে। হাইটটা ক্যালকুলেট করতে হবে কোথা থেকে? মাঝ বরাবর থেকে। তাহলে ভার কেন্দ্র থেকে তোমার হাইটটাকে ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? তো এইটা একটু কেয়ারফুল থাইকো। ঠিক আছে? ভার কেন্দ্র থেকে তুমি হাইটটাকে ক্যালকুলেট করবা। আর পানির ভর বের করার সময় যে হাইটটা ইউজ করবে সেটা কি? যতটুকুতে পানি আছে সেই পরিমাণ হাইটটা নিয়ে। বুঝছি কিনা? সো এই কনফিউশন থাকা যাবে না। এইগুলা ক্লিয়ার থাকবা। তাইলে তোমার এই টপিক থেকে যদি সিকিউ আসে তাহলে কিন্তু তুমি 10 এ 10 কত পাবা? 10 এ 10। তাহলে এই টপিকটাও আমি যদি স্টার দেই, যে এটাতে কয়টা স্টার দিব বলো? এটাতেও স্টার দিয়ে ভরে ফেলতে হবে। ঠিক আছে? এটাকে পুরাটাকে মনে করো স্টার দিয়ে কি ভরে ফেলতে হবে? ভরে ফেলতে হবে। হয় এই চ্যাপ্টার থেকে, হয় শক্তি সংরক্ষণশীলতা এই টপিক থেকে আসবে, হয় এই টপিক থেকে আসবে, না হয় এই টপিক থেকে আসবে, না হয় আসবে এই টপিক থেকে। ঠিক আছে? কোনো মিস নাই। কোনো মিস নাই। এরপর আমরা যদি কাজ ক্ষমতার শক্তি, এরপরে আমরা চলে যাই পরের যে চ্যাপ্টারটা পদার্থের অবস্থায় চাপ।
পদার্থের অবস্থা ও চাপ, এখানে তুমি কোন কোন টপিক দেখবা, তাই না? এখানে তুমি কোন কোন টপিক দেখবা সেটাই একটু বলা যাক যে কোন কোন টপিক তুমি দেখবা। পদার্থের অবস্থা ও চাপ এটার মধ্যে তুমি মেক শিওর যে তুমি এই ফর্মুলা অবশ্যই জানো। কি জানো? P equals to H rho g, তাই না? P equals to H rho g এই ফর্মুলা জানো। তোমার এটা যাতে জানা থাকে, তারপর তোমার প্যাসকেলের যে সূত্র, তাই না? আমি টপিক গুলো একটু লিখি, তারপর বলে দিচ্ছি কোনটা কতটা ইম্পর্টেন্ট। এইটা তোমার জানা লাগবে। প্যাসকেলের যে সূত্র সেটা জানা লাগবে। প্যাসকেল, তাই না? প্যাসকেলের যে সূত্র সেটা জানতে হবে। প্যাসকেলের সূত্র এটা জানতে হবে, প্লাস আর্কিমিডিসের নীতি। আর জানতে হবে কি তোমার? আর্কিমিডিসের নীতি। কোনো কিছু ভাসবে নাকি ডুববে নাকি কি হবে নাকি সাঁতার কাটবে সেগুলো তুমি পাবা আর্কিমিডিসের নীতি এটা থেকে। তাহলে আর্কিমিডিসের নীতি, এখন যদি বলো যে ভাই এই তিনটার মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা, তাহলে কোনটা বেশি ইম্পর্টেন্ট? তাহলে হচ্ছে আর্কিমিডিসের নীতি, ঠিক আছে? এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সিকিউর জন্য এই চ্যাপ্টারে টিচারদের প্রথম পছন্দ কোনটা? সিকিউর জন্য এই চ্যাপ্টারে টিচারদের প্রথম পছন্দ হলো আর্কিমিডিসের নীতি। তাহলে আর্কিমিডিসের নীতি একটু ভালো মতো দেখে যাবা, কখন কখন জিনিসপত্র ভাসবে আর কখন ডুববে, তাই না? কখন ভাসবে কখন ডুববে, কখন ভাসবে কখন ডুববে, কখন ভাসবে কখন ডুববে, একটু ক্লিয়ারলি বই থেকে দেখে যাবা, পড়ে যাবা, ঠিক আছে? পড়ে যাবা যাতে কোনো কনফিউশন না থাকে। কখন ভাসবে কখন ডুববে। যদি এই টপিক না দেখে যাও, পরীক্ষা হলে কিন্তু নিজেই ডুবে যেতে পারো হতাশায়। সো পরীক্ষার হলে যদি তুমি হতাশায় ডুবতে না চাও, তাহলে তোমাকে অবশ্যই আর্কিমিডিসের নীতিটা ভালোমতো পড়ে যেতে হবে। এরপর যদি আমরা বলি প্যাসকেলের সূত্র অবশ্যই পড়ে যাবা। প্যাসকেলের সূত্র খুবই ইম্পর্টেন্ট, বাট আমি এটার সাথে কম্পেয়ার করলে অত বেশি ইম্পর্টেন্ট না। তো এটাতে আমি স্টার একটু কম দিব, এটাতে আমি স্টার একটু কি দিব বলো? স্টার একটু কম দিব। তারপর পি ইকুয়ালস টু এইচ রো জি, হ্যাঁ, এটাও একটু দেখে যাবা, ঠিক আছে? কারণ ওই মিলায় ঝিলাও কোয়েশ্চেন কিন্তু আসতে পারে, কোয়েশ্চেন আসতে পারে, বাট আর্কিমিডিসের নীতি তুমি দেখে যাবা। আর কয়বার বলবো, তাই না? এরপর আমরা বস্তুর উপর তাপের প্রভাব এই চ্যাপ্টারে আমি যদি তোমাকে বলি, সবচেয়ে ভালো হয় যদি তুমি কি দেখে যাও? তুমি Q equals to ms del theta, ঠিক আছে? Q equals to ms del theta তোমার এই ফর্মুলা যাতে তুমি বোঝো। এই ফর্মুলা মানে মেইনলি টপিক যেটা আসে আরকি, ম্যাক্সিমাম টাইমে যেটা আসে সেটা হচ্ছে কি? মিশ্রণের তাপমাত্রা। সেটা কি? মিশ্রণের তাপমাত্রা আসে। মিশ্রণের তাপমাত্রা, ঠিক আছে? মিশ্রণের তাপমাত্রা। এটাকে তুমি টপিকের নাম এটাও দিতে পারো। আবার চাইলে এটা তুমি ক্যালোরিমিতির মূলনীতি এটাও তুমি লিখতে পারো, ঠিক আছে? একই টপিক তুমি লিখতে পারো ক্যালোরিমিতির মূলনীতি, ঠিক আছে? ক্যালোরিমিতির মূলনীতি, তাই না? গৃহীত তাপ ইকুয়ালস টু বর্জিত তাপ, ক্যালোরিমিতির মূলনীতি। তো গৃহীত তাপ ইকুয়ালস টু বর্জিত তাপ, তুমি যাতে এটা কি থাকে তোমার মাথায় থাকে। ক্যালোরিমিতির মূলনীতি এবং হচ্ছে গৃহীত তাপ ইকুয়ালস টু বর্জিত তাপ, এগুলো সব একই টপিক। গৃহীত তাপ ইকুয়ালস টু বর্জিত তাপ, এই টপিকটা তুমি একটু ভালো মতো দেখে যাবা। কি দেখে যাবা? ভালো মতো দেখে যাবা। গৃহীত তাপ, বর্জিত তাপ। তাহলে এটাকে যদি আমি স্টার দেই, এটাকে যদি স্টার দেই ভালো একটা অ্যামাউন্টের স্টার দিতে হবে। কি দিতে হবে? ভালো একটা অ্যামাউন্টের স্টার দিতে হবে, ঠিক আছে? আর এখানে আরো যে টপিক তোমার দেখে যেতে হবে বলে দিচ্ছি। টেনশনের কিছু নাই, কোনো দুশ্চিন্তার কিছু নাই। তুমি প্রসারণ যে মাপামাপি, প্রসারণ বলতে তোমার দৈর্ঘ্য, ক্ষেত্র, আয়তন যে প্রসারণের যে ব্যাপারগুলো আছে, তাই না? আয়তন প্রসারণের যে ব্যাপার আছে তাপের কারণে, ঠিক আছে? এগুলার যে প্রসারণ হয় তাপের কারণে, সেই প্রসারণের ব্যাপারটা একটু দেখে যাবা, ঠিক আছে? এটা আমি এটার মতো এতটা গুরুত্বপূর্ণ বলবো না যে আগের এই টপিকটার মতো, বাট এটাও কিন্তু ভালোই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটাও কিন্তু স্টার কিছু দিতেই হবে, স্টার কিছু না দিলে কিন্তু হবে না, ঠিক আছে? এটাতেও ভালোই আমাকে কি করতে হবে? স্টার দিতেই হবে। স্টার যদি না দেই তাহলে চলবে না। তাহলে এই হচ্ছে টপিক দৈর্ঘ্য, ক্ষেত্র, আয়তন, প্রসারণ। তুমি এটাও একটু দেখে যাবা। আর মেইনলি তুমি Q equals to ms del theta, ক্যালোরিমিতির মূলনীতি, গৃহীত তাপ আর বর্জিত তাপ যে সমান থাকে সেই ব্যাপারটা, সেই টপিকটা একটু ভালো মতো দেখে যেতেই হবে। প্লাস হচ্ছে ওই যে সুপ্ত তাপ, আপেক্ষিক তাপ, এইসব কনসেপ্ট তোমার একটু ক্লিয়ার থাকাই লাগবে, ঠিক আছে? সুপ্ত তাপ, আপেক্ষিক তাপ, এইসব টপিক একটু তোমাকে ক্লিয়ার থাকাই লাগবে, ঠিক আছে? তাহলে এই চ্যাপ্টারে তুমি কি দেখবা? Q equals to ms del theta, ক্যালোরিমিতির মূলনীতির যে টপিকটা দেখবা। আর হচ্ছে কি বলো? আর হচ্ছে তুমি কি দেখবা? আর হচ্ছে দৈর্ঘ্য, ক্ষেত্র, আয়তন, প্রসারণের যে ব্যাপারগুলো আছে, যে ম্যাথস আছে, তাপের কারণে যে প্রসারণটা ঘটে সেই টপিকটাও একটু ভালো মতো দেখে যাবা। তাইলে আশা করি আর এই চ্যাপ্টারে প্যারা খাওয়ার কিছু নাই। এরপর আমরা চলে যাব তরঙ্গ শব্দ, ঠিক আছে? তরঙ্গ শব্দ এই চ্যাপ্টারে কি ইম্পর্টেন্ট? তরঙ্গ শব্দ যদি আমি দেখি, তরঙ্গ শব্দ চ্যাপ্টারে আমরা তরঙ্গের যে বেসিক যে রাশিমালা আছে, তরঙ্গের যে রাশিমালাগুলা বা রিলেটেড যে টার্মগুলা, তরঙ্গের যে রিলেটেড যে টার্মগুলা, টার্ম বলতে আমরা কি মিন করতেছি? তরঙ্গের যে টার্মগুলো বলতে আমি কি মিন করতেছি? যত ফর্মুলা আছে, কি ফর্মুলা আছে? v equals to f lambda থেকে শুরু করে, তোমার যত ফর্মুলা আছে, তাই না?
এর মধ্যে এফ কি, ল্যামডা কি, এফ এর ফর্মুলা কি, ল্যামডার ফর্মুলা কি, সবকিছু, তাই না? যত ফর্মুলা আছে, মানে তরঙ্গ দৈর্ঘ্য কি, পর্যায়কাল কি, তরঙ্গের বেগ কি, সবকিছু তোমাকে জানতে হবে, ঠিক আছে? তো এই তরঙ্গের রাশিমালা থেকে কিন্তু এরকম টাইপের কোয়েশ্চেন খুব আসে। তো এই মাধ্যমে শব্দের বেগ এরকম, এই মাধ্যমে শব্দের বেগ এরকম, এই মাধ্যমে শব্দের তরঙ্গ এত গুণ হলে ওই মাধ্যমে কি হয়, এরকম রিলেটেড যে ম্যাথস আছে, মানে তোমার বেসিক্যালি ভি ইকুয়ালস টু এফ ল্যামডার থেকে তোমার কিন্তু ম্যাথও আসে, এটা থেকেও আসে। আবার তোমার কোনো একটা তরঙ্গের ছবিও দেওয়া থাকতে পারে। তোমার কি দেওয়া থাকতে পারে? কোনো একটা তরঙ্গের, ঢেউ তরঙ্গে ঝিলিমিলি, ঝিলিমিলি ঢেউ খেলে সে যায়, তাই না? মনে হয় এরকম একটা গান আছে, তাই না? সো এই মনে করো তরঙ্গ, এই যে তরঙ্গ, সেই তরঙ্গ রিলেটেড যত রাশি আছে, যত রাশি আছে, ঠিক আছে? যত রাশি আছে সব কিন্তু কিন্তু তোমাকে জানতে হবে, তাই না? কোনটা ল্যামডা, এটার ভি কি মিন করা হয়, এটার পর্যায়কালটা কি, সবকিছু তোমাকে পুরোপুরি মাথার মধ্যে রাখতে হবে। আর যদি বলি তাহলে এটা এটা আচ্ছা, আগের চ্যাপ্টারে কি আমি স্টার মারছিলাম? হ্যাঁ, স্টার মারছিলাম। এবার যদি বলি এই টপিকটার ইম্পর্টেন্স কি, এই টপিকটাতে আমি স্টার দিব। বাট এটাতে যতটা স্টার দিছি তার চেয়েও বেশি স্টার দিব আরেকটা টপিকে, সেটা হচ্ছে কি, এটার চেয়েও বেশি স্টার দিব আরেকটা টপিক, সেটা কি বলো? প্রতিধ্বনি, 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 ইকো, ইকো, প্রতিধ্বনি, তাই না? প্রতিধ্বনি, ইকো, ইকো, ইংলিশটা হচ্ছে কি ইকো, ইংলিশটা সুন্দর একটা ইংলিশ, তাই না? ইকো। আর একটা জিনিস, সেটার ফর্মুলাটা কি, 2h ইকুয়ালস টু ভিটি, তাই না? 2h ইকুয়ালস টু ভিটি। এই যে মনে করো তুমি এখানে এসে একটা চিকপাক মারলা, আর এখানে মনে করো একটা প্রতিফলক পৃষ্ঠ, এখানে প্রতিফলক পৃষ্ঠ, তোমার চিকপাক যেটাই মারো না কেন, সেই যে সাউন্ডটা, সেই সাউন্ড কি হচ্ছে বলো? ট্রাভেল করতেছে, যাচ্ছে 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 যাচ্ছে, ধাক্কা খেয়ে আবার ব্যাক আসতেছে, আবার ব্যাক আসতেছে, ব্যাক এসে তোমার কানে যদি ঢোকে এবং গ্যাপ যদি হয় 0.1 সেকেন্ড, তাহলে তো তুমি প্রতিধ্বনি শুনবা। সেক্ষেত্রে তোমার ডিস্টেন্স দেখো কত কভার করতেছে, ডিস্টেন্স এখানে এইচ, আবার ব্যাক করার টাইমে আবার এইচ, দ্যাটস ওয়াই এখানে এটা হচ্ছে গিয়া 2h। আর এই যে ভিটি, তার মানে তো বুঝতেই পারতেছো এটা একটা সমবেগের, কারণ শব্দের বেগটা তো কাইন্ড অফ সমবেগ, এটা তো আর ত্বরিত হবে না যে বাতাসের মধ্যে দিয়ে যাচ্ছে হঠাৎ করে শব্দের বেগ ত্বরিত হয়ে যাচ্ছে, এটা হওয়ার কোনো চান্স নাই। সো দ্যাটস ওয়াই তোমার ফর্মুলা কোনটা কাজে লাগবে? 2h ইকুয়ালস টু ভিটি। সো এই ফর্মুলা অবশ্যই মাথায় রাখবা। সো এটাতে আমি যদি স্টার দেই, এটাতে আমি কত স্টার দিব বলো? স্টার দিব, এটা লাভ, ঠিক আছে? স্টার আর স্টার, ঠিক আছে? এটা স্টার কি, মানে স্টার সারাদিন দেওয়া যাবে। যদি তোমার এই চ্যাপ্টার থেকে আসে, এটা আসার চেয়েও প্রতিধ্বনি আসার চান্স বেশি, হয় এটা আসবে না হয় প্রতিধ্বনি আসবে, ঠিক আছে? মার্ক মাই ওয়ার্ড, দ্যাটস দ্য থিং। হয় তোমার তরঙ্গের রাশিমালা থেকে কিছু আসবে, না হয় প্রতিধ্বনি আসবে। সো গেল তরঙ্গ শব্দের পর। আলোর প্রতিফলন খুব ইজি একটা চ্যাপ্টার, ঠিক আছে? একদম একদম দুধভাত টাইপের চ্যাপ্টার আলোর প্রতিফলন। এখানে তোমার জাস্ট রে ডায়াগ্রামটা তুমি জানো, ইউ মেক শিওর ইউ নো হাউ টু ড্র রে ডায়াগ্রামস, ঠিক আছে? রশ্মি চিত্র কিভাবে আঁকতে হয়, রশ্মি চিত্র কিভাবে আঁকতে হয়, রশ্মি চিত্র তোমার কি জানতে হবে? যে রশ্মি চিত্রগুলো কিভাবে আঁকতে হয়, রশ্মি চিত্র, তো রশ্মি চিত্রগুলো কিভাবে আঁকতে হয় সেটাকে তোমাকে জানতে হবে। রশ্মি চিত্র মানে ওই যে বেসিক যে রুল গুলা তুমি এটা জানো, সেটা তোমার মাথায় রাখলেই হবে। মনে করো সেটা আলোর প্রতিফলনের বেলায় মনে করো একটা গলীয় আয়না, তাই না? গলীয় আয়না, মনে করো এটা একটা কি আয়না? অবতল আয়না, তাই না? এটা মনে করো একটা কি আয়না? অবতল আয়না। আর এটা যদি তোমার হয় অবতল আয়না, তারপর মনে করো আমি এখানে একটা প্রধান অক্ষ এঁকে দিলাম, এই যে প্রধান অক্ষ। তারপর মনে করো তোমার এখানে একটা কি আছে, এখানে একটা মনে করো বস্তু আছে, এখানে একটা বস্তু আছে। সেই বস্তুর ক্ষেত্রে রে ডায়াগ্রাম, মানে যারা রে ডায়াগ্রাম তোমাদের জানা উচিত, আই গেস তোমরা জানো, তারপরে বলে দিচ্ছি। কিছু, কিছু রুলস জানা থাকলেই তো হয়, তাই না? যে এটা এখানে গিয়ে ধাক্কা খাইয়া কই আসবো? এটার যদি ফোকাস হয় এখানে, ফোকাস দিয়ে যাবো, তাই না? আবার যেটা মনে করো ফোকাস দিয়ে যাইবো, সেটা আবার এটা গিয়ে ধাক্কা খাইয়া আবার কই যাবো? সেটা আবার প্রধান অক্ষের সমান্তরাল বরাবর ব্যাক করবে। তাইলে এখানে যেখানে মিলে যাচ্ছে, এখানে যেখানে কি হচ্ছে বলো? এখানে যেখানে মিলে যাচ্ছে সেই জায়গাটাই কিন্তু আমরা কি পাবো বলো? সেই জায়গাটাই কিন্তু আমরা আমার কি পাবো বলো? বিম্বটা পাবো। এই বস্তু কোথায় হলে বিম্ব কোথায় হবে, এই যে রশ্মি চিত্রের ব্যাপার-স্যাপার, এটা যদি তুমি জানো এই চ্যাপ্টার মোটামুটি ডান বলা যায়। আর এইটা একবার শিখলে তোমার বারবার রিভাইজ করারও কিছু নাই। আর ফর্মুলা কি কিছু লাগবে? যাও একটা ফর্মুলা বলে দেই। তোমার যদি ফর্মুলা লাগে, তোমার ফর্মুলা লাগবে 1/u + 1/v = 1/f, f, তাই না? আবার এটাও যেন জানা থাকে যে তোমার r = 2f, তাই না? r = 2f, বা তুমি আরেকভাবে বলতে পারো f = r/2, f কি r/2। এগুলো যদি মাথায় থাকে তোমার, তাহলে আর এই চ্যাপ্টারে কোনো টেনশনের কিছু নাই। টপিক একটাই। এই টপিক দিয়েই, মানে ম্যাথস আসলে এটা দিয়ে কিছু, আর হচ্ছে ঘতে হচ্ছে যদি বলে যে এটা এখানে না থেকে যদি ওখানে থাকতো, তাইলে এটার বিম্বটা কোথায় তৈরি হতো, সেটা রশ্মি চিত্রের সাহায্যে এই করো, ওই করো, হ্যান করো, ত্যান করো। সেগুলো আসে আরকি। এটা আসে। সো এখানে টপিক আসলে ২ টা না, ২ টা, একটাই টপিক এবং এটাই আসবে। ঠিক আছে? এটাই আসবে তোমার আলোর প্রতিফলনে। যদি কোয়েশ্চেন আসে তোমার এটাই আসবে। এর পরের যে চ্যাপ্টার সেটা কি? আলোর প্রতিসরণ। এর পরের চ্যাপ্টারটা হচ্ছে আলোর কি বলো? আলোর
প্রতিসরণ। তো তোমরা যারা এই ভিডিওর মাঝখানে আছি, তোমার যেই বন্ধুর অবস্থা খারাপ তাকে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবা। ঠিক আছে? খালি নিজে লুকায়, এই জিশান ভাইয়ের ভিডিও দেখে জানি কি আসবে পরীক্ষায় সিকিউতে। নিজে পরীক্ষা দিয়ে বন্ধুদেরকে একদম ফেলে রেখে সব বন্ধু ফেল করছে, আমি পাস করছি। এসব ভালো না। ঠিক আছে? এসব ধান্দা বাদ দাও। সবার সাথে যতগুলা বন্ধু আছে তোমার, যতগুলা বন্ধু আছে, বান্ধবী আছে সবার সাথে ভিডিওটা শেয়ার করো। যাতে সবাই মিলে প্রি-টেস্টে ভালো একটা রেজাল্ট করতে পারো। কারণ প্রি-টেস্টে ভালো করলে আশা করি টেস্টেও ভালো করবা। টেস্টে ভালো করলে এসএসসিতেও ভালো করবা। তাই না? এসএসসি পরীক্ষা যখনই ভালো একটা রেজাল্ট করবা তারপর মিষ্টি নিয়ে আমার সাথে দেখা করবা। আমি তোমাদের আরো যা লাগে তোমাদের এসএসসি ২৭ ব্যাচ তোমাদের যেই সাপোর্ট লাগে, যেই চ্যাপ্টার তোমাদের লাগে জাস্ট ভাইয়াকে বলবা। ঠিক আছে? ভাই কিন্তু সেটা তোমাদেরকে ওই যে প্লে লিস্টে বলো বা যেই থিওরিটিক্যাল ভিডিও মানে ক্লাসের ভিডিও বলো, গাইডলাইন বলো যা দরকার জাস্ট ভাইকে বলবা। ঠিক আছে? সলভ করে দিব। এরপর তোমাদের পরের টপিক কি? আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণের মধ্যে তুমি মেক সিউর ইউ নো দ্য প্রতিসরণের সূত্র, তাই না? স্নেলস ল, তাই না? কি যে নাম উচ্চারণ করতে কষ্ট হয়ে যাইতেছে। তোমাকে স্নেলস লটা একটু জানতে হবে, তাই না? প্রতিসরণের যে সূত্র স্নেলস ল, তাই না? স্নেলস ল। দ্বিতীয় সূত্রটা বিশেষ করে দ্বিতীয় সূত্রটা কি? মিউ ইকুয়ালস টু sin a বাই sin r। ইউ মেক সিউর ইউ নো দিস। মিউ ইকুয়ালস টু কি? sin a ওভার sin r, তাই না? sin a ওভার sin r। তো এই টপিক দিয়ে আসতে পারে কোয়েশ্চেন, এই টপিক দিয়ে আসতে পারে। আবার প্রতিসরণের বেলায়ও রে ডায়াগ্রাম থেকে আসতে পারে। প্রতিসরণের বেলায়ও রে ডায়াগ্রাম থেকে তোমার কোয়েশ্চেন কি আসতে পারে? কি থেকে আসতে পারে? রে ডায়াগ্রাম। তো এটার বেলায়ও রে ডায়াগ্রাম বা রশ্মি চিত্রটা তুমি জানো। মেক সিউর ইউ নো দ্যাট রে ডায়াগ্রাম মানে লেন্সের ক্ষেত্রে, তাই না? আগেরবার তো ছিল আয়নার জন্য, এবার কি? লেন্সের জন্য। আর ফর্মুলা যেটা লিখছিলাম 1/u = 1/v + 1/u + 1/v = 1/f, এটা কিন্তু তুমি এখানেও এপ্লাই করতে পারো। এখানেও মানে ওটা তুমি আয়নার বেলায়ও যেমন এপ্লাই করতে পারো আবার লেন্সের বেলায়ও এপ্লাই করতে পারো। তাহলে এই হচ্ছে মোটামুটি তোমার প্রতিসরণ দিয়ে যদি বলি, প্রতিসরণ দিয়ে আরো কিছু টপিক তুমি দেখবা। আরো কিছু টপিক তোমাকে দেখতে হবে সেটা হচ্ছে আমি লিখে দিচ্ছি। সেটা হচ্ছে ক্রান্তিকোণ। ঠিক আছে? সেটা কি? ক্রান্তিকোণ। ঠিক আছে? যদি এই টপিক না জানা থাকে তাহলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে তোমার ক্রান্তিকাল চলে আসবে। ঠিক আছে? সো ক্রান্তিকোণ তোমাকে দেখতে হবে এবং ক্রান্তিকোণের সাথে আমি বলবো আরেকটা জিনিস দেখতে হবে। আরেকটা জিনিস কি দেখতে হবে বলো? সেটা হচ্ছে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। কি? সেটা হচ্ছে আলোর পূর্ণ অভ্যন্তরীণ, আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। ঠিক আছে? আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তাহলে ক্রান্তিকোণ, আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এই যে টপিক, এই টপিক খুব ইম্পোর্টেন্ট। ঠিক আছে? আমি যদি স্টার মারি এই চ্যাপ্টার থেকে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন স্টার, ঠিক আছে? স্টার দিয়ে ভরে ফেলতে হবে। কারণ আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মধ্যে তোমার কি আবার সাব টপিক আছে, কি জিনিস তোমাকে বুঝতে হবে যে এর মধ্যে আবার কি আছে, ভিতরে কি মাল মশলা আছে। তাহলে এটার মধ্যে ফাইবার অপটিক জিনিসটা কেমনে কি কাজ করে দেখে নিবা। ফাইবার অপটিক জিনিসটা কেমনে কি কাজ করে দেখে নিবা। আর একটা জিনিস হচ্ছে মরীচিকা, তাই না? মরীচিকা। অনেকেরই মনে হচ্ছে যে পড়াশোনার অবস্থা খুবই ভালো। বাট যখনই প্রি-টেস্ট পরীক্ষাটা হয়ে যাবে, যখন দেখবা রেজাল্ট খারাপ, দেখবা যে সবই মরীচিকা। কি ভেবেছিলাম? সবই ভ্রম। তার জন্য মরীচিকা টপিকটা দেখে যাবা, তাই না? মরীচিকার ক্ষেত্রে কেমনে মরীচিকা কাজ করে, সেই যে রে ডায়াগ্রাম, সেই জিনিসটা তোমরা দেখে যাবা। তাহলে তোমার এখানে ইম্পোর্টেন্ট যদি বলি অবশ্যই তুমি স্নেলস লটা জানবা। এই যে মিউ এর ব্যাপার-স্যাপার তোমার যাতে জানা থাকে, মিউটা কেমনে কি বের করতে হয়। রে ডায়াগ্রামটা এখানেও ইম্পোর্টেন্ট। আর যদি সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট বলি আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। ঠিক আছে? এই টপিকটা একটু ভালোমতো দেখে যাও। ঠিক আছে? তাহলে এই হচ্ছে তোমার অধ্যায় ৯। এরপর আসবো আমরা অধ্যায় ১০ স্থির বিদ্যুৎ। ঠিক আছে? এবার আমরা কথা বলব বিদ্যুৎ নিয়ে। বাট বিদ্যুৎটা কি? স্থির বিদ্যুৎ। বিদ্যুৎটা কি? বিদ্যুৎটা কেমন বিদ্যুৎ বলো? সেটা হচ্ছে স্থির বিদ্যুৎ। তাহলে স্থির বিদ্যুতের মধ্যে আমাদের কি দেখতে হবে? স্থির বিদ্যুতের মধ্যে আমাদের কুলম্বের সূত্র জানতে হবে। কুলম্বের সূত্র আমরা জানবো, তাই না? এই চ্যাপ্টার পড়বো, কুলম্বের সূত্র জানবো না, ব্যাপারটা কেমন? তাই না? ব্যাপারটা কেমন দেখায়? কুলম্বের সূত্র। এরপর কুলম্বের সূত্র তো জানবো, ভালো কথা। সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট এই চ্যাপ্টার হচ্ছে তীব্রতা। কিসের তীব্রতা? তড়িৎ তীব্রতা। কিসের তীব্রতা? তড়িৎ তীব্রতা। ঠিক আছে? আমি শুধু তীব্রতা লিখছি, মানে এটা মানে হচ্ছে তড়িৎ তীব্রতা। তড়িৎ তীব্রতা মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তীব্রতা, প্রাবল্য যাই বলি, তীব্রতা বলো, আবার অনেকে বলো প্রাবল্য, যে ভাই তীব্রতা তো আমি চিনি না, আমি চিনি প্রাবল্য। লিখে দিলাম প্রাবল্য। ঠিক আছে? আবার অনেকে বলবো যে ভাই তড়িৎ তীব্রতা না, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, যাও লিখে দিলাম ক্ষেত্র। ঠিক আছে? তো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এই যে টপিক, তাই না? এই যে টপিক তোমার কি জানতে হবে? তোমার জানতে হবে E = F/Q, তাই না? E = F/Q। আর কুলম্বের সূত্র তো তোমরা জানো, দুইটা চার্জ Q1 Q2 আর ডিসট্যান্সে যদি থাকে সেক্ষেত্রে কুলম্বের সূত্র দিয়ে কি আমরা বের করি? তড়িৎ বল।
আকর্ষণ বা বিকর্ষণ কি কাজ করবে সেই বলের পরিমাণটা আমরা বের করি কুলম্বের সূত্রের সাথে, সেটা ইকুয়াল টু F ইকুয়াল টু K Q1 Q2 ডিভাইডেড বাই R স্কয়ার। এখানে আবার বইলো না পরীক্ষার হলে গিয়ে ভাই আমি K এর মান ভুলে গেছি, তাই না? আমি K এর মান ভুলে গেছি। K এর মান যদি ভুলে যাও তাহলে মাইর। K এর মান হচ্ছে 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। সো তোমাকে অবশ্যই K এর মান জানতে হবে। আর তীব্রতা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এটার যে ফর্মুলা, এটার ফর্মুলাটা কি? এটার ফর্মুলাটা হচ্ছে ইকুয়াল টু F/Q। আবার আরেকটা ফর্মুলাও তুমি মনে রাখবা, কে কে তোমার কি বলা যায়, কে কিউ বাই আর স্কোয়ার, তাই না? কিউ বাই আর স্কোয়ার। তোমার এই ফর্মুলাটাও ইউজ করতে পারো, এই ফর্মুলাটা ইউজ করতে পারো। কে এর মানটা মাথায় রাখবা, কে এর মান এইভাবে মনে রাখতে পারো। আবার কে মানে কত? কে মানে হচ্ছে 1/4 পাই এপসিলন নট, এভাবেও 1/4 পাই এপসিলন নট, তাই না? 1/4 পাই এপসিলন নট, তাহলে 1 বাই এই কি করতেছি 1/4 পাই এপসিলন নট, তাই না? তাহলে এটা হচ্ছে 1/4 পাই এপসিলন নট, 4 পাই এপসিলন নট। তাহলে এই যে কে মানে কি, কে এর ভ্যালু কত সেটা মাথায় রাখা লাগবে। তারপর তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের যে সূত্র ইকুয়াল টু F/Q, বা তুমি যদি কোনো একটা ডিসটেন্সে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য চিন্তা করো যে কিউ পরিমাণ চার্জ আছে, তাই না? কিউ পরিমাণ চার্জ আছে, সেটা থেকে এই ডিসটেন্সে, কত ডিসটেন্সে? আর ডিসটেন্সে আমার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি হবে, সেক্ষেত্রে এই ফর্মুলা ইউজ করতে পারো। অথবা তুমি ওই জায়গায় কোনো একটা কিউ পরিমাণ চার্জ আনতে, তাই না? যে ফর্মুলাই তোমার লাগে ওই জায়গায় কিউ পরিমাণ চার্জ আনতে তোমার এফ পরিমাণ বল প্রয়োগ করতে হয় কিউ পরিমাণ চার্জের জন্য। তাহলে একক চার্জের জন্য কত? F/Q। তাহলে সেই F/Q হচ্ছে ওই পয়েন্টের যেই পয়েন্টে তুমি আনতেছো সেই পয়েন্টের কি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এই টপিকটা থেকে তোমার কোয়েশ্চেন আসবে। তাহলে এই টপিকটা থেকে যে কোয়েশ্চেন আসবে, এখন এই টপিকটা থেকে সবচেয়ে কিরকম ভাবে কোয়েশ্চেনটা আসে, ওটাও তোমাদের বলে দেই, যাতে তোমরা পরীক্ষার হলে গিয়ে কোয়েশ্চেন দেখে হাসাহাসি করো যে এই কোয়েশ্চেন তুমি পারি। তাহলে তোমার বেসিক্যালি যে কোয়েশ্চেনটা আসবে, তোমার এখানে মনে করো একটা হয় পজিটিভ চার্জ দিবে, আবার এখানেও একটা পজিটিভ চার্জ দিবে, ঠিক আছে? এখানে মনে করো 16 কুলম্ব চার্জ, আর এখানে কত? এখানে মনে করো +9 কুলম্ব চার্জ। বলবে যে এদের মাঝামাঝি, ঠিক আছে? এদের কোথায়? এদের ঠিক মাঝামাঝি কোথায় কোনো একটা চার্জ স্থাপন করলে, সেটা 1 কুলম্বের চার্জ হতে পারে, 2 কুলম্ব, 3 কুলম্ব, যাই হোক না কেন, বা যেকোনো চার্জ কোথায় স্থাপন করলে, এদের মাঝখানে কোথায় স্থাপন করলে সেটা কোনো বল অনুভব করবে না, ঠিক আছে? সেটা কোনো বল অনুভব করবে না, সেটা কোনো বল অনুভব করবে না, সেটা কোনো বল অনুভব করবে না, ঠিক আছে? এই টাইপের কোশ্চেন আসবে, ঠিক আছে? এখানে কি আসবে? এখানে আসবে এই টাইপের কোশ্চেন। মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মধ্যে ম্যাক্সিমাম চান্স হচ্ছে তোমার যে টাইপটা আসবে সেই টাইপটা এখন যা বলতেছি সেই টাইপ, ঠিক আছে? এর বাইরে কিছু আসার সুযোগ নাই। এখন তোমার ভাগ্য খুবই ভালো হবে, তোমার ভাগ্য হবে সুপ্রসন্ন যদি তোমার দুইটা চার্জই কি হয়, দুইটা চার্জই হয় পজিটিভ। বা সবসময় তো ভাগ্য সুপ্রসন্ন হবে না, তাই না? এটাই তো জগতের নিয়ম। মাঝে মধ্যে কি হবে, এই পাশের চার্জটা হবে প্লাস আর এই পাশের চার্জটা কি হবে মাইনাস, ঠিক আছে? এই পাশের চার্জটা মাইনাস। মনে করো এই পাশের চার্জটা হচ্ছে +16 কুলম্ব, এই পাশের চার্জটা +16 কুলম্ব, এই পাশের চার্জটা -9 কুলম্ব। তখন যদি বলে যে এদের সংযোগকারী সরলরেখা বরাবর, সেই সরলরেখা বরাবর কোথায় কোনো চার্জ স্থাপন করলে সেটা কোনো বল অনুভব করবে না। যখন এদিকেরটা প্লাস এদিকেরটা মাইনাস বা উল্টাও হইতে পারে, তখন কিন্তু তোমার মাঝামাঝি কোথাও আসলে এই যে পয়েন্টটা সেটা মাঝামাঝি কোথাও হবে না, সেটা একটা সাইডে হবে। কারণ কি, মাঝামাঝি কোথাও যদি তুমি চিন্তা করো, মাঝামাঝি কোথাও যদি ওই পয়েন্টটাকে তুমি চিন্তা করো মাঝামাঝি কোথাও, তাইলে যেটা কাহিনী, মাঝামাঝি কোথাও যদি তুমি চিন্তা করো, এখানে মনে করো ওই যে নতুন চার্জটা বসে দিছো, মনে করো একটা পজিটিভ চার্জ, তাহলে ওরে তো এদিকে ঠেলতেছে, ও আবার ওরে এদিকে টানতেছে, তখন ওরে ঠেলতেছে ওরে টানতেছে, তাহলে তো ও কি এদিকেই মনে করো চলে আসবে, তাই না? তো তখন তো এটা একটা বল ফিল করতেছে, বল অনুভব করবে না, সেটা তো আর হচ্ছে না। তাহলে এই কেসে তোমার যেটা করতে হবে, মনে করো চার্জটা কোথায় হবে, চার্জটা বাইরে কোথাও হবে, ঠিক আছে? চার্জটা বাইরে কোথাও হবে, মনে করো এখানে যদি চার্জ রাখো, তাহলে ও ওরে এদিকে টানবে, আবার ও আবার ওরে কি করবে, এদিকে ঠেলবে। অবশ্যই যে চার্জের পরিমাণটা কম সেটার সাইডে হবে, কারণ ওরে যেহেতু পরিমাণ কম, এই চার্জের মধ্যে তো এটা পরিমাণ কম বাট ডিসট্যান্স কম, দ্যাটস ওয়াই ও যে পরিমাণ বলে টানতেছে, ওর ক্ষেত্রে চার্জের পরিমাণটা বেশি বাট দূরত্বটাও যেহেতু বেশি, দ্যাটস ওয়াই ওর ক্ষেত্রে আবার ও সেম পরিমাণ বলে বিকর্ষণ করবে। সেটা এই যে পয়েন্টটা, সেই পয়েন্টটা পাবা তুমি কোনটার সাইডে, যেই ক্ষেত্রে চার্জটা কম। তো এই যে টপিকটাতে তোমার খেয়াল রাখতে হবে, যদি দুইটা চার্জই পজিটিভ হয় তাহলে কোন পয়েন্টে কোনো একটা চার্জ রাখলে সেটা কোনো বল অনুভব করবে না, সেই পয়েন্ট হবে এই দুইটা চার্জের মাঝ বরাবর কোথাও। আর যদি এমন হয় যে একটা পজিটিভ একটা নেগেটিভ, সেক্ষেত্রে কোন পাশে কোনো একটা মনে করো ধনাত্মক চার্জ বা কোনো একটা চার্জ যদি বসাই, সেটা কোনো বল অনুভব করবে না, সেক্ষেত্রে সেই পয়েন্টটা কিন্তু এর মাঝামাঝি কোথাও হবে না, বাইরে হবে। এবং বাইরে বলতে কোথায় হবে, যে চার্জের পরিমাণটা কম সেটার সাইডে হবে কিন্তু, তাই না? যদি এইভাবে এটা পজিটিভ হয় এটা নেগেটিভ হয়, তাহলে কোনটার সাইডে হবে, এটার সাইডে হবে। এগুলো নিয়ে যদি আরো ডিটেইলস জানতে চাও তাহলে আমাদের ডিটেইলস ক্লাসগুলো দেখতে হবে। বাট
তোমাকে যদি আমি বলি যে এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসবে, কোয়েশ্চেন তাহলে কোন টপিক থেকে আসবে কোয়েশ্চেন? অবশ্যই তোমার এই টপিকটা থেকে আসবে, ঠিক আছে? এই টাইপের কোয়েশ্চেনই তুমি পরীক্ষার হলে গিয়ে পাবা। এই টাইপের কোয়েশ্চেনই তুমি গিয়ে এই পরীক্ষার হলে গিয়ে পাবা স্থির বিদ্যুৎ এই চ্যাপ্টারটা থেকে। গেল তোমার স্থির বিদ্যুৎ গেল। স্থির বিদ্যুৎ নিয়ে যদি আরেকটা টপিক বলতে চাই, যেহেতু তীব্রতা জায়গারই সংকটে পড়ে গেছি, ঠিক আছে? এটা তো তোমাদের কাইন্ড অফ ক্লাসই নিয়ে ফেললাম, হ্যাঁ? ক্লাসই নিয়ে ফেললাম সাজেশন ভিডিওর মধ্যে, হ্যাঁ? কি করলাম এটা আমি? আমাকে কি সবাই মেনে নিবে? জাতি কি আমাকে মেনে নিবে? তাহলে এরপর তীব্রতার পর আরেকটা যেটা জিনিস দেখে যাবা সেটা হচ্ছে তড়িৎ বিভব। তড়িৎ বিভব আর এটা হচ্ছে তড়িৎ ধারক, ঠিক আছে? তড়িৎ বিভব আর তড়িৎ ধারক। যদি তুমি চাও যে এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আর কোনো কোয়েশ্চেন মিস করবা না, তুমি মিস করার কোনো চান্স নাই, এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসলেই তুমি অ্যান্সার করবা, তাহলে তোমাকে তড়িৎ বিভব আর ধারক এই দুটো টপিকও দেখে যেতে হবে। আমি এই দুটো টপিককে তড়িৎ তীব্রতার যে এই ম্যাথস এর মতো সমান পরিমাণ গুরুত্বপূর্ণ বলবো না, বাট ভালোই গুরুত্বপূর্ণ। তাহলে তড়িৎ বিভব আর ধারক, তড়িৎ বিভব আর ধারকটাও তোমাকে কি করতে হবে? দেখে যেতে হবে, ঠিক আছে? তোমাকে কি করতে হবে? দেখে যেতে হবে। কাহিনী ক্লিয়ার কিনা? ওকে, যদি কাহিনী ক্লিয়ার হই তাহলে তো ক্লিয়ার, না ক্লিয়ার হইলে নাই। ও, এরপর আমরা চলে যাব জলবিদ্যুৎ। আমরা প্রায় শেষের দিকে, আমরা প্রায় এই ভিডিওর কোথায়? আমরা ভিডিওর শেষের দিকে আছি। তাহলে জলবিদ্যুতের মধ্যে আমাদের অবশ্যই ওহমস লটা মাথায় রাখতে হবে। ওহমস লটা মাথায় রাখতে হবে, তাই না? ওহমস ল, সেটা তুমি V = IR লেখো, বা যদি আরো ভালো হয় যদি I = V/R হিসেবে লেখো, তাই না? কারণ V এর কারণেই তো তোমার I টা ক্রিয়েট হয়, তাই না? V এর কারণেই তোমার কি ক্রিয়েট হয়? I টা ক্রিয়েট হয়। তাহলে তুমি এই ফরম্যাটেও লিখতে পারো, ডাজন্ট ম্যাটার। তাহলে এই যে ওহমস ল, সেই ওহমস লটা তোমাকে জানতে হবে। আর কি জানতে হবে এই চ্যাপ্টার থেকে? তোমার কিভাবে তুমি সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে তুমি তুল্যরোধ বের করবা, কিভাবে তুমি প্যারালাল কম্বিনেশনের বেলায় তুল্যরোধ বের করবা, কিভাবে কোনো একটা মিশ্র সার্কিটের তুল্যরোধ বের করবা, ঠিক আছে? আমি যদি বলি তুল্যরোধ, আমি যদি আরো ভালোভাবে বলি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মিশ্র সার্কিটের তুল্যরোধ। মিশ্র সার্কিটের তুল্যরোধ বলতে আমি কি মিন করতেছি? মিশ্র সার্কিটের তুল্যরোধ বলতে আমি মিন করতেছি কিছু আছে সিরিজে, আর কিছু আসছে কি মনে করো কিছু আছে প্যারালাল, এরকম আর কি। আরো কমপ্লেক্স সার্কিট বানাতে পারে, বাট তোমরা এটা একটু দেখে নিবা, এই টপিকটা তোমরা পড়ে নিবা, আমাদের ভিডিও টিডিও দেখে নিবা, তাহলে তোমাদের কিন্তু কোনো কনফিউশন থাকবে না, ঠিক আছে? কোনো কনফিউশন থাকবে না। আমাদের কিন্তু রিথিং প্রোগ্রামের কিন্তু ক্লাস আমাদের হচ্ছে, ঠিক আছে? রিভিশন প্রোগ্রামের ক্লাস হচ্ছে, সেটাতে কিন্তু তোমাদের যদি প্রি টেস্টের জন্য আমরা একটু গ্যাপ দিচ্ছি, বাট তারপরেও কিন্তু তোমাদের এইসব ক্লাস মানে এইসব সব টপিকের যা দরকার তোমার এক্সামের জন্য একদম তোমাদেরকে এমনভাবে প্রিপেয়ার করা হবে যাতে পরীক্ষার হলে তোমার কোনো টেনশন না থাকে, ঠিক আছে? সো আমি তোমাদের এই ভিডিওর শেষের দিকে দেখায়ও দিব না যে তুমি কোথায় গিয়ে আমাদের রিভিশন প্রোগ্রামের যে কোর্সটা সেটা পারচেজ করতে পারো, সেটার আমি তোমাকে লিঙ্কটাও দেখায় দিব, ঠিক আছে? লিঙ্কটাও দেখা দিব, কোনো ব্যাপার না। তো মিশ্র সার্কিটের তুল্যরোধ তোমাকে পারতে হবে, মিশ্র সার্কিটের তুল্যরোধ পারতে হবে। তারপরে ওই তুল্যরোধ বের করার পর তারপর সেটা থেকে বিভিন্ন জিনিস জানতে চাইতে পারে। কি জানতে চাইতে পারে? যে এটার এখানে এক্সাক্ট এখানে কতটুকু কারেন্ট যাচ্ছে, তাই না? এখানে কতটুকু কারেন্ট যাচ্ছে, বা এটার ভিতর দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে, এই টাইপের কোয়েশ্চেন তোমাকে করতে পারে। বাট মানে বেসিক্যালি তোমার সার্কিট সলভিংটা একটু পারতে হবে। তোমার সার্কিট সলভিংটা যদি পারো তাহলে কিন্তু এই চ্যাপ্টারে তোমার টেনশনের কিছু নাই। সার্কিট সলভিংটা যদি তুমি পারো তাহলে তোমার টেনশনের কিছু নাই। আর একটা জিনিস আমি তোমাকে বলবো যে তুমি একটু CDR কারেন্ট ডিভাইডার রুলটা দেখে যাবা। আর এটা হচ্ছে কারেন্ট ভোল্টেজ ডিভাইডার রুল। আর এটা কি? আর এটা হলো VDR। এটা হলো CDR আর এটা কি VDR। CDR মানে হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল, কিভাবে দুইটা ব্রাঞ্চে কারেন্ট ডিভাইড হয়ে যায়, এটার ভিতর দিয়ে কতটুকু যাবে আর এটার ভিতর দিয়ে কতটুকু যাবে সেটা। আবার ভোল্টেজ ডিভাইডার রুল কি? এটার অ্যাক্রসে কতটুকু ভোল্টেজ ড্রপ হচ্ছে, এটার অ্যাক্রসে কতটুকু ভোল্টেজ ড্রপ হচ্ছে, তাই না? এই যে টাইপের কোয়েশ্চেন গুলা এগুলো একটু তোমরা দেখে যাবা, CDR VDR। আরেকটা যেটা জিনিস এই চ্যাপ্টার থেকে আসে, এই চ্যাপ্টার থেকে যদি আমি বলি যে আরেকটা কোন টপিক আসে, এই চ্যাপ্টার থেকে যদি আমি বলি যে আরেকটা কোন টপিক আসে, সেটা হচ্ছে তোমার ব্যয়িত তড়িৎ শক্তি, মানে তোমার কারেন্ট বিল টিল কত কি আসবে, তাই না? খালি পড়লে হবে, কারেন্ট বিল দিতে হবে না। সো কারেন্ট বিল কত আসে সেটা তোমার কোয়েশ্চেন, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, কারেন্ট বিল কত আসে। সো এই চ্যাপ্টার দিয়ে যদি আমি বলি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোন টপিক, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কিন্তু তোমার কোন টপিক বলো? সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার মিশ্র সার্কিটের যে তুল্য রোধ বা এই যে সার্কিট সলভিং এর যে ব্যাপারটা, এটাই ম্যাক্সিমাম কেসে কোশ্চেনে আসে, ঠিক আছে? এটাই ম্যাক্সিমাম কেসে তোমার কোশ্চেনে আসে। সো সিডিআর ভিডিআর কিভাবে কারেন্ট ডিভাইড করতে দুইটা এসে, আমি আর সূত্র লিখে দিলাম না, ভিডিও বড় হয়ে যাচ্ছে, বাট এইসব তোমাদের যদি লাগে আলাদা ক্লাসে দেওয়া যাবে, ঠিক আছে? কমেন্টে তোমরা জানাবা তোমাদের আর কি দরকার, আর তোমাদের আর কি দরকার সেটা তোমরা কমেন্টে জানাবা। এরপর আমরা হচ্ছে এটা গেল। তারপর কারেন্ট বিলের ব্যাপারটা, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা এই টপিকের মতো এত ইম্পর্টেন্ট না, বাট এটাও ভালোই ইম্পর্টেন্ট। আবার দুই টপিক মিলায়েও কিন্তু কোয়েশ্চেন দিতে পারে। সো কারেন্ট বিলটা কত কি আসে সেই
হিসাবটা ঠিক মতো করবা আর নিয়মিত কারেন্ট বিলও দিবা, ঠিক আছে? আর বিদ্যুতের চৌম্বক ক্রিয়া এটা সিকিউর জন্য অনেক বেশি ইম্পোর্টেন্ট আমি বলব না। সিকিউর জন্য তেমন একটা ইম্পোর্টেন্ট না। বাট যদি তুমি এখানে পড়ে যেতে চাও, এখানে পড়ে যেতে চাও তাহলে তুমি ট্রান্সফরমার জিনিসটা একটু পড়ে যাবা। ঠিক আছে? ট্রান্সফরমার। তোমার কি পড়ে যেতে হবে? ট্রান্সফরমার, তাই না? ট্রান্সফরমারের বেলায় যে একটা সূত্র আছে, ওই যে প্রাইমারি কুণ্ডলী বা মুখ্য কুণ্ডলী, গৌণ কুণ্ডলী একপাশে ভোল্টেজ এত হলে ওই পাশে কত, এই পাশে কারেন্ট এত হলে ওই পাশে কত। তোমার জাস্ট এই ফর্মুলাটা মনে রাখলেই হবে। তোমার কি মনে রাখা লাগবে বলো? ফর্মুলা কিন্তু একটাই। ফর্মুলা হচ্ছে ইপি বাই ইএস। ইপি বাই ইএস ইকুয়ালস টু এনপি বাই এনএস। ঠিক আছে? আর আই এর বেলায় আইটার বেলায় আবার উল্টা। তাহলে এই পাশে কি হবে? আইএস বাই আইপি। আইএস বাই আইপি। তো জাস্ট এই ফর্মুলা যদি তোমার মনে থাকে, যদি জাস্ট এই ফর্মুলাটা বাবা তোমার যদি মনে থাকে, এই ফর্মুলাটা যদি তোমার মনে থাকে তাহলে তোমাকে এই চ্যাপ্টার যদি ইন কেস আসেই প্রশ্ন, তোমাকে কেউ আটকাতে পারবে না, কেউ থামাতে পারবে না। তো জাস্ট ট্রান্সফরমারটা দেখে যাও এই চ্যাপ্টার থেকে যাদের অবস্থা খারাপ। আর অধ্যায় 13 তেমন একটা ইম্পর্টেন্ট না, অধ্যায় 13 তেমন একটা ইম্পর্টেন্ট না ফর সিকিউ, বাট এমসিকিউর জন্য তো পড়তেই হবে। সো জাস্ট এমসিকিউর জন্য একটু দেখে গেলেই হবে, এটা সিকিউর জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে? সো এই মোটামুটি আমাদের আজকের যে সাজেশন। তোমাদের এখন বলো, তোমরা কমেন্টে জাস্ট জানাও, কমেন্টে জাস্ট জানাও তোমাদের কি কি দরকার। ঠিক আছে? তোমাদের কি কি দরকার সেটা তোমরা কমেন্টে জানাও। ঠিক আছে? সেটা তোমরা কি করবা বলো? সেটা তোমরা কমেন্টে জানাবা। তোমাদেরকে আমি একটা কাজ করি, তোমাদেরকে আমি একটু আমাদের ওয়েবসাইটে গিয়ে তোমরা যাদের অবস্থা খারাপ, খারাপ বলতে যাদের অবস্থা এখন খুবই খারাপ, মানে এসএসসি 27 মনে হচ্ছে প্রি টেস্টে ফেল করবা, টেস্টে ফেল করবা। আরে এটা কি? এটা তো আমাকে দেখা যাচ্ছে। তো এরপর তোমরা আমাদের rethink.ac আমাদের যে ওয়েবসাইটটা, ঠিক আছে? rethink.ac আমাদের ওয়েবসাইটটা, যেটার আমি যদি নাম বলি, আমাদের ওয়েবসাইটের নামটা আমি একটু বড় করে লিখে দেই। ঠিক আছে? এটা একটু বড় করে লিখে দেই যাতে তোমরা দেখতে পাও। রি রি থিংক থিংক rethink.ac। সো rethink.ac আমাদের যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে তুমি যাও। তোমাদের 27 ব্যাচের জন্য কিন্তু একটা এক্সক্লুসিভ একটা জিনিস আমরা রাখছি। তোমাদের 27 ব্যাচের জন্য আমরা কি রাখছি? কি হলো? এটা মুছে না কেন? মুছে না কেন? এই প্রযুক্তি কাজ করতেছে না কেন? ইয়েস, এটা ইরেজ করে দেই। ঠিক আছে? rethink.ac তে যাবা। আরে এখন তো মানে অনেক কিছুই মুছে গেল। কি করলাম? rethink.ac তে যাবা, rethink.ac তে যাবা। তারপর এই এসি তে যাওয়ার পরে, এসি চালাবা কেমনে সেটা দেখে দিচ্ছি। তারপরে rethink.ac তে গিয়ে তুমি যেটা করবা যে, আরে এরা কারা? হ্যাঁ, এরা কারা? কোত্থেকে এলো এরা? এই যে রিথিংক রিভিশন প্রোগ্রাম এসএসসি 27 সায়েন্স ফুল কোর্স, এটার ভিতরে এনরোল করো। এই যে এনরোল করার পরে, এনরোল যদি করো তুমি মাত্র ১৫০০ টাকা, তার মধ্যে আমরা গিফটও দিচ্ছি কিন্তু সুন্দর, সুন্দর, তাই না? যারা তাড়াতাড়ি এই যে ওয়ার্ল্ড কাপের টাইমের মধ্যে যারা আমাদের কোর্সটা কিনতেছে তারা কিন্তু একটা জার্সি, তাই না? ব্রাজিল আর্জেন্টিনার কোনো একটা জার্সি পাবে, একটা ডায়েরি এবং সাথে একটা কলম। তোমরা কিন্তু আমাদের গিফট যারা পাইছো অলরেডি দেখে খুব খুশি হয়ে গেছো। সবাই গ্রুপে ট্রুপে পোস্ট দিচ্ছ। সো যাদের এগুলো দরকার, তাই না? আমরা ওয়ার্ল্ড কাপের টাইমে তো এটা দিচ্ছি। আর যখন আমাদের ১ম ১০০ জনকে আরকি, ১ম ১০০ জনের পরে কিন্তু আমরা জাস্ট আমাদের ব্রিথিং এর জন্য একটা জার্সি আমরা ডিজাইন করতেছি। ব্রিথিং জার্সি, ঠিক আছে? ব্রিথিং জার্সি, তারপর আমরা ডায়েরি দিব, কলম দিব। আমাদের ডায়েরিটা কিন্তু তোমরা খুবই পছন্দ করতেছ। সো মাত্র ৳১৫০০, মাত্র ৳১৫০০। তারপর তোমার দেখো ৳১৫০০। তারপরে এর মধ্যে কি, কি সাবজেক্ট আছে? ফিজিক্স, কেমিস্ট্রি, ঠিক আছে? ফিজিক্স কে পড়াবে? আমি পড়াবো। আর তোমাদের আরেকটা ভাইয়া আছে, সাথা ভাইয়া, ও পড়াবে। তোমাদের কেমিস্ট্রি আছে, তোমাদের জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, বায়োলজি, ইংলিশ, বাংলা, আইসিটি, বিজিএস, সর্বনাশ! তোমাদের তো কিছুই বাকি নাই। সবই এর মধ্যে পেয়ে যাচ্ছ মাত্র কয় টাকায়? ৳১৫০০। এর মধ্যে বলতে পারো যে, "ভাই ৳১৫০০ বেশি।" একটু হিসাব করে দেখাই তো ৳১৫০০ আসলেই কতটা বেশি? তোমাদের ৳১৫০০ এর মধ্যে আমরা তোমাদের যে গিফট দিচ্ছি সেটা পাঠানোর সময় আমাদের প্লাস ৳৬০০ র মতো খরচ হচ্ছে, তারও বেশি। তো আমরা ১৫০০ থেকে যদি ৬০০ বাদ দেই, ১৫০০ থেকে যদি আমি তোমাকে এখানে ম্যাথ করে দেখাই, ঠিক আছে? আমি তোমাকে এখানে কি করব? ম্যাথ করে দেখাবো। তোমাদের ম্যাথ দরকার হলে আমি তোমাদেরকে ম্যাথ করে দেখাবো। তাহলে তোমাদের ৳১৫০০ দিয়ে তুমি ৳৬০০ বাদ দাও, ৳৬০০ বাদ দাও। তাহলে এটা কত হয়? এটা হয় ৳৯০০। এটা হয় ৳৯০০। তাহলে এই ৳৯০০ র মধ্যে তোমার দেখো সাবজেক্ট কয়টা? সাবজেক্ট হইলো গিয়া কয়টা? সাবজেক্ট হলো কয়টা? সাবজেক্ট হলো কয়টা? সাবজেক্ট হলো দেখি গুইনা দেখি। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ সর্বনাশ! ৯ টা সাবজেক্ট। কয়টা সাবজেক্ট? ৯ টা সাবজেক্ট। সাবজেক্ট কয়টা? ৯ টা। ঠিক আছে? আমাদের তাহলে সাবজেক্ট কয়টা? আমাদের সাবজেক্ট হলো ৯ টা। তাহলে ৳৯০০ য় তুমি ৯ টা সাবজেক্ট, ৯ টা সাবজেক্ট। তাহলে পার সাবজেক্ট ৳১০০, ৳১০০ পার সাবজেক্ট। এটা কি? পার সাবজেক্ট। এখন পার সাবজেক্ট তুমি পাচ্ছ কত? ৳১০০। এখন ৳১০০ যখন তুমি পার সাবজেক্ট পাচ্ছ,
এটা কি তোমাদেরকে শুধু আমি ১ মাস পড়াবো? তোমাদেরকে ফিজিক্স পড়াবো তোমাদের এসএসসি পরীক্ষা জানুয়ারি পর্যন্ত। তুমি কিন্তু জানুয়ারি পর্যন্ত আমাদের থেকে সাপোর্ট পাচ্ছ। তোমাদের কিন্তু ফিজিক্সে ক্লাস হবে ২৫ এর চেয়েও বেশি। তাই না? তারপর ক্লাসের নোট, এক্সাম মানে কোনো কিছু বাকি নাই। সেই মতো এখন প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু তোমার ২৫-৩০ টা করে ক্লাস হবে। তো এই পরিমাণ ক্লাস হচ্ছে তোমাদের কিন্তু এই ক্লাস শেষ করতে আমাদের অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি তোমার যত সাপোর্ট দরকার, তোমার এক্সাম পর্যন্ত যত সাপোর্ট দরকার সব দিচ্ছি। তাহলে ৳১০০ র এই কোর্স মনে করো আমি এখন কি মাস চলে? এখন চলে তোমাদের জুন মাস। জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে তোমার যদি এক্সাম হয়, তুমি ১০০ কে ৮ দিয়ে ভাগ দাও। ঠিক আছে? ১০০ কে ৮ দিয়ে ভাগ দাও। ৮ 12 ৯৬ তো? তাহলে প্রতি মাসে মাত্র কয় টাকার মতো খরচ হচ্ছে বলো তো? প্রতি মাসে মাত্র ৳১২ তুমি খরচ করতে পারবা না ফর সায়েন্স? ৳১২ তুমি খরচ করতে পারবা না? এটা তো নিজের প্রতি একটা ইনভেস্টমেন্ট। আর এটা আমরা এতটাই কম রাখছি যাতে এটা সবার জন্য অ্যাফোর্ডেবল হয়। যাতে গ্রামের যে ছেলেটা যার আর্থিক পরিস্থিতি অতটা ভালো না, সেও যাতে এটা পারচেজ করে, সেও যাতে একটা একাডেমিক কামব্যাক দিতে পারে। সেও কি দিতে পারে বলো? সেও যাতে একটা কি দিতে পারে বলো? সেও কি দিতে পারে? সেও যাতে একটা একাডেমিক কামব্যাক দিতে পারে। সেও যাতে আমাদের সায়েন্স যে ফুল কোর্সটা, সে ফুল কোর্সটা কিনে সেও যাতে একটা কি দিতে পারে বলো? সেও যাতে আমাদেরকে একটা একাডেমিক কামব্যাক দিতে পারে। ঠিক আছে? সো সবার হবে কামব্যাক। বাদ যাবে না কোনো শিশু। সবার হবে একাডেমিক কামব্যাক। কিসের সাথে হবে বলো? হবে আমাদের এই যে আমাদের কিসের সাথে বলো? আমাদের সায়েন্স ফুল কোর্স রিথিং রিভিশন প্রোগ্রাম এটার সাথে আমাদের সায়েন্স ফুল কোর্স রিথিং রিভিশন প্রোগ্রাম এটার সাথে। ঠিক আছে? তো এটার সাথে আমরা YouTube এ গিয়ে বড় করে আমাদের এটা দেখি। এই যে তোমার কামব্যাক শুরু হবে কি? জাস্ট এখান থেকেই তোমার কিন্তু কামব্যাক শুরু হবে। এই তো। তো তোমাদের এটা কি আমি পজ করে দিছি? তো তোমাদের কোনো টেনশন নাই। তোমাদের যা দরকার আরকি তোমাদের এক্সামে ভালো করার জন্য তোমাদের যা দরকার সবকিছু তোমরা সাপোর্ট পাবা আমাদের রিথিং রিভিশন প্রোগ্রামে। সো এখনই দ্রুত এনরোল করে ফেলো। টেনশনের কিছু নাই। আমরা সাথে আছি। ঠিক আছে? আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।